আমরা এখন সরাসরি ঘটনায় চলে যেতে পারি এবং প্রতিদিনের মতো আজকেও শুরু করতে পারি একটা ঘটনা দিয়ে, যে ঘটনাটি পাঠিয়েছেন আমাদের কাছে আমাদেরই একজন লিসনার, যিনি এখানে উপস্থিত হতে পারেননি। তো আমরা ঠিক তার মতো করেই তার ঘটনাটি আপনাদেরকে শোনাচ্ছি। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ পারভেজ হোসেন এবং তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট এখানে তিনি পড়াশোনা করছেন এবং আমি তার ঘটনাটি তার মতো করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো রাফেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আগে কখনো আপনাদের কাছে ঘটনা পাঠাইনি, এই প্রথম। অনেকদিন ধরে আমি ভাবছিলাম আপনাদের কাছে ঘটনা পাঠাবো, কিন্তু মন মতো ঘটনা পাচ্ছিলাম না। অনেক দিন পর, অনেক সাধনার পর আমি আমার ঘটনা খুঁজে পেলাম, তাই আজ আমি আপনাদের সাথে আমার কালেক্ট করা ঘটনা পাঠালাম। ঘটনাটা আমার এক প্রতিবেশী মুরব্বী সম্পর্কে দাদু বলে ডাকি, তিনি আমাদেরকে এই ঘটনাটি বলেছেন। যাই হোক, আমি আপনাদেরকে আমার ঘটনাটা বলছি তার মতো করে। এই ঘটনাটি আমার সাথে ঘটে প্রায় 8 থেকে 10-15 বছর আগে। তখন আমি খুলনার বাগেরহাট জেলায় থাকতাম। সে সময় আমি রাজধানীতে একটা ছোট ঔষধ কোম্পানিতে কাজ করতাম। আমি যেহেতু একটা ঔষধ কোম্পানিতে কাজ ছিলাম, সে কারণে আমার কখনো ছুটি নিয়ে বাসায় যাওয়া হয়ে উঠত না, কারণ ঔষধ সরবরাহের জন্য আমাকে অনেক ব্যস্ত থাকতে হতো। একদিন আমি ভাবলাম অনেকদিন বাসায় যাওয়া হয় না, তাই এবার ছুটি নিয়ে কয়েকদিনের জন্য বাড়ি থেকে ঘুরে আসবো। যেই কথা সেই কাজ, ছুটি নিলাম 1 সপ্তাহে। বাসায় জানিয়ে দিলাম আমি আসছি। এ কথা শুনে সবাই খুব খুশি হলো। আমার ছোট ছেলেটা বায়না ধরেছে তাকে গাড়ি কিনে দিতে হবে। আমি আমার ছোট ছেলের জন্য একটা গাড়ি, আমার স্ত্রীর জন্য একটা লাল পাড়ের শাড়ি কিনে রাতের বাসে খুলনার উদ্দেশ্যে রওনা হলাম। আমি বাস স্ট্যান্ডে বসে আছি, তখন শুনলাম বাস ছাড়তে দেরি হবে। তাই আমি ভাবলাম এই ফাঁকে একটু নাস্তা করে নেই। এই ভেবে আমি বাস স্টপের পাশে একটা চায়ের দোকানে গিয়ে 1 কাপ চা আর একটা রুটি হাতে নিয়ে পাশের বেঞ্চে বসলাম। আমি খাচ্ছি, হঠাৎ করে আমার পাশে কেউ একজন মুরব্বী মতো করে লোক, তার বিশাল দাড়ি, অন্ধকারে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, একটু ময়লা ধরনের জামা পরেছিল। লোকটাকে দেখে মনে হচ্ছে কেমন যেন লাগছিল। সে আমার পাশে এসে বলল আর বলতে লাগলো যে আজ মরণ্যা এসে গেছে, কেউ বাঁচতে পারবে না। হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং, বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। আমি অবাক হয়ে লোকটার দিকে তাকালাম আর বললাম, মরণ্যাকে কারা আজ বাঁচবে না? আপনি কি বলছেন? সে আমাকে বলল, মরণ্যা বছরে একবার আসে আর অনেক লোক মেরে নিয়ে চলে যায়, আর যার দিকে একবার তাকায় সে আর বেঁচে ফিরতে পারে না। আমি লোকটার কথা যতই শুনতে লাগলাম ততই ভীত হতে লাগলাম। আমি পাশে ফিরে লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনি কি মরণ্যা দেখতে পান? তিনি বললেন, হ্যাঁ, আমি মরণ্যাকে দেখতে পাই। আমি আবার অবাক হয়ে বললাম, সে দেখতে কেমন? সে আমার দিকে কেমন একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি মরণ্যাকে দেখেন নাই? আমি বললাম, না। তিনি এবার পাশ ফিরে অন্যদিকে তাকিয়ে বলল, মরণ্যা লম্বা মতো একটা জুব্বা পরা থাকে আর তার হাতে একটা পুটলি, তার ভেতর থাকে মানুষের কাঁচা মাংস, কাঁচা গন্ধ বের হওয়া মাংস। এবার মরণ্যা যে বাসকে লক্ষ্য করে সে বাস অ্যাক্সিডেন্ট করে, কেউ বাঁচতে পারে না। আমি বললাম, আচ্ছা, আপনি কি এখন তাকে দেখতে পাচ্ছেন? তিনি বললেন, না, এখন ভিড়ের মাঝে দেখা যাচ্ছে না। তারপর হঠাৎ একটি বাস দেখে বলেন, ওই যে দেখা যাচ্ছে। বাসটার পেছনে পালিয়ে গেল, ওই বাসের চাকায় হাত দিল। আজ এই বাসের কেউ বাঁচবে না, কেউ বাসায় ফিরতে পারবে না। এসব বলতে বলতে তিনি উঠে অন্যদিকে চলে গেলেন, কিন্তু আমি সেখানে কিছুই দেখলাম না। শুধু দেখলাম অনেক লোক জমায়েত হয়ে বাসে ওঠার চেষ্টা করছে। তিনি যাবার পর আমি চায়ের দোকানদারকে জিজ্ঞেস করলাম, উনি কে আর এসব কি কথা বলেন? দোকানদার আমাকে বলল, উনি একজন পাগল মানুষ, এই বাস স্ট্যান্ডে ঘুরে বেড়ায়। উনি সবাইকে এই একই কথা বলে, কিন্তু কেউ পাত্তা দেয় না। আমি তখন দোকানদারকে বললাম যে, আচ্ছা, ওনার কথা কখনো সত্য হয়েছে? দোকানদার বললেন, কখনো কখনো হয়েছে, এ কথা শোনা গেছে, কিন্তু এখন পর্যন্ত চোখে দেখি নাই। এরপর আমি বিল দিয়ে বাসে উঠে গেলাম আর আমি বাসের জানালা দিয়ে সেই লোকটাকে খোঁজার চেষ্টা করলাম, কিন্তু
কোথাও পেলাম না। আমি ভাবলাম পাগল মানুষ কোথায় না কোথায় আছে, সে কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দিলাম। আমি বাসে আমার সিটে গিয়ে বসলাম। আমার পাশে একজন মোটা মতো করে লোক এসে বলল বাস চলা শুরু করে বসলো। বাস চলা শুরু করলো, আর সেই মোটা লোকটিও নাক দেখে ঘুমালো। আমি কিন্তু বাসের মধ্যে কখনো ঘুম হয় না, তাই নাক ডাকায় আমার অসহ্য লাগলো না। আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম এবং ঘুম থেকে উঠে দেখি আমার পাশে সেই মোটা মতো লোকটা নেই, তার জায়গায় বসে আছে অন্য একটা লোক, কালো কাপড় দিয়ে তার সারা শরীর ঢাকা। এই কারণে আমি তার মুখ দেখতে পারলাম না। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম যে বাসের মধ্যে সবাই পিঠে মাথা রেখে ঘুমাচ্ছে, কিন্তু আমার পাশে বসে লোকটা মাথা সোজা করে ঘুমাচ্ছে। আমি লোকটাকে দেখার চেষ্টা করলাম, কিন্তু আমার পক্ষে লোকটাকে দেখা সম্ভব হলো না। আমি আবার ফিরে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ কেমন যেন একটা মাংস পচা গন্ধ বের হতে লাগলো। আমি ভাবলাম হয়তো রাস্তার আশেপাশে কোথাও কুকুর বেড়াল মরে পড়ে আছে, তাই মুখে গন্ধ বের হচ্ছে, তাই আমি মাথা ঘামালাম না। কিন্তু যত সময় যাচ্ছে ততই গন্ধ তীব্র হচ্ছে। পরে আমি লক্ষ্য করলাম যে আমার পাশে বসে ছিল যে তার পুটলি থেকে আমার একটা গন্ধ আসছে, তার হাতে একটা পুটলি ছিল। তিনি এই পুটলিটা রেখে চলন্ত বাসে কোনো কিছু না ধরেই সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন। আমি এসব দেখে একটু নার্ভাস ফিল করতে লাগলাম। ভাবলাম আমার সাথে সব কি হচ্ছে। যাই হোক, আমি দেখলাম লোকটা ড্রাইভারের সামনে গিয়ে দাঁড়ালো আর ড্রাইভারের গায়ে হাত রাখলো। ড্রাইভার তার দিকে ফিরে হঠাৎ করে ভয় পেয়ে উঠলেন। এরপর দেখলাম ড্রাইভার তাকে কিছু একটা বলছে। এরপর লোকটা প্রথম থেকে একজন লোককে দেখে তুলছে আর কি যেন বলছে, আর এই সাথে সবাই কেমন যেন ভীত হয়ে পড়ছে। ঠিক তখন আমার সেই পাগল লোকটার কথা মনে পড়লো। আমি ভাবলাম এই কি সেই মনিন্না? আমার কেমন যেন সন্দেহ হতে লাগলো আর আমি কেমন ভয় পেতে লাগলাম। এভাবে সব লোক ডাকছে, আমি কি যেন এভাবে পেছনের দিকে এগিয়ে আসতে লাগলো। আমার কাছে এগিয়ে এসে আমাকে ডাক দিল, কিন্তু আমি চোখ বন্ধ করে রইলাম। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম আমি চোখ খুলবো না। যদি সেই মরিন্না হয়ে থাকে তাহলে আমি তার চোখের দিকে তাকালে আমিও মরে যাবো, বাঁচতে পারবো না। লোকটা আমাকে ধাক্কাতে লাগলো, কিন্তু আমি চোখ খুললাম না। আমি তার দিকে তাকাবই না। ভাবলাম আমি মরতে চাই, আমি বাঁচতে চাই। আমার বাসায় আমার ছোট ছেলেটাকে আমি দেখতে চাই, আমার স্ত্রীকে আমি দেখতে চাই। আমি তাদের অনেক ভালোবাসি, আমি তাদের ছেড়ে যেতে চাই না। এসব কথা ভাবতে লাগলাম, আর এদিকে সেই লোকটা আমাকে জোরে জোরে ধাক্কাতে লাগলো। এরপর হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম। এরপরই কেমন যেন সব নিস্তব্ধ হয়ে গেল। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জানি না এর কতক্ষণ পর আমার কানের কাছে কেউ যেন নারী কণ্ঠে কাঁদতে লাগলো, আর একটা ছেলে কণ্ঠ ভেসে আসতে লাগলো। আমি ভাবলাম এবার যদি চোখ না খুলি তাহলে এই ছেলে কণ্ঠটা চিরতরে হারিয়ে যাবে। তাই আমি চোখ খুললাম। চোখ খুলতে আমি দেখলাম আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। আমার স্ত্রী আমার পাশে বসে কাঁদছে আর বলছে চোখ খুলছো না কেন? এরপর আমি তাদের বললাম আমি এখানে কেন? তারা বলল বাস অ্যাক্সিডেন্ট করেছে এবং বাস অ্যাক্সিডেন্টে সবাই মারা গেছে, শুধু আমি বেঁচে আছি। ডাক্তাররা ভেবেছিলেন আমি মারা যাব, কিন্তু আল্লাহর রহমতে আমি বেঁচে গেলাম। এই ছিল ঘটনাটি, এবং যিনি পাঠিয়েছেন আমি তার নামটা আরো একবার বলছি, মোহাম্মদ পারভেজ হোসেন, এবং তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করছেন, সিভিল বিভাগ ফার্স্ট সেমিস্টার। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, এবং প্রথম অতিথির কাছে যে ঘটনাটা আছে সেটা আমি একটু আগে শুনলাম। অনেক অন্যরকম টাইপের একটা ঘটনা এবং তার নিজের জীবনের ঘটনা। যে ঘটনাটা আমাদের স্টুডিওতে মাঝে মাঝে বাবু ভাই আসেন, তার বাসার ঘটনা বলেছিলেন আমাদেরকে। এবার তিনি এসে হাজির হয়েছেন। তার বাসা কোথায়, যেহেতু তিনি বাড়ির মালিক, বাবু ভাই না বলতে পারলেও তিনি বলতে পারবেন, এবং তিনি কোথায় থাকেন, কি নাম, আমরা তার কাছ থেকে জেনে। আপনি প্লিজ একটু আপনার পরিচয়টা দেবেন এবং তারপর আমরা ঘটনা শুনবো। আমার নাম হচ্ছে রাবিন। আমি মিরপুর দক্ষিণ পাইকপাড়ায় থাকি। তো বাবু ভাই আমার বাসায় একটা ঘটনা বলেছিল, তো আমরা এখন আপনার ঘটনা শুনবো। তো আমার ঘটনাতে তো বাবু ভাই বলেই ফেলেছিল। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার এক দুঃসম্পর্কের কাজিনের বাসার ঘটনা। তো আমার কাজিন আর কি দেরি রাতেই যখন ঘুমাতো, রাত 2টা 3টার দিকে সে
হঠাৎ করে ঘুম ভেঙে যেত। তো হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার পর সে দেখতে পারতো যে তার বাসার জানালার ওখানে শ্যাডো, কেউ হাঁটছে বা কিছু হচ্ছে এরকম একটা কিছু। তো সে ভয় পেত, সে চুপচাপ শুয়ে থাকতো। এরপরে সে অন্যদিন আবার ঘুম থেকে উঠে গেল, দেখলো যে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে এবং সে যখনই তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো বাচ্চাটাকে দেখার জন্য, তখন বাচ্চাটা হঠাৎ করে খাটের নিচে লুকিয়ে গেল এবং সে লাইট টাইট জ্বালিয়ে সে আর বাচ্চাটাকে দেখতেই পারলো না। পরে সে ভাবলো যে তার মনে কোনো প্রবলেম হচ্ছে, সে উল্টাপাল্টা জিনিস দেখতেছে। তো সে কিছু না বলে তার বন্ধুকে নিয়ে আসলো যে বন্ধু তুমি থাকো আমার বাসায় একদিন। তো ওর বন্ধু আসছে, তো রাত 2টা-3টার দিকে ওর বন্ধু হঠাৎ করে ঘুমিয়ে আছে, হঠাৎ করে চিল্লিয়ে চিৎকার করে সে দৌড়ে দরজা খুলে সে বাইরে চলে গেছে, যে আমার বন্ধুর মায়ের রুম ধাক্কা দিয়ে উঠেছে আমার খালাকে আর কি। তো ও ঘুম থেকে উঠে গেছে চিল্লাচিল্লি শুনে, তখন সে যে দেখে যে আমার খালা আর কি ওর বন্ধুকে আয়তল বসে পরে ফু দিচ্ছে আর ও খুব হাঁপাচ্ছে, ভয় পাচ্ছে, কাঁদছে। তখন আমার বন্ধু জিজ্ঞেস করছে যে কি হয়েছে ঘটনা। বলছে আমি হঠাৎ করে আমার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে দেখে একটা বিশাল বড় সাপ আমাকে কামড় দিতে চাচ্ছে, আমি অনেক ভয় পাই কি, তাই আমি দৌড় দিয়ে চলে আসছি, আমি জানি না যে এটা কি হলো। তো এর মধ্যে তার কয়েকদিন পরে ওর আরেকটা বন্ধু আসছে, এসে ওর রুমে বসতে দিছে সন্ধ্যার দিকে। তো কাজের মেয়ে ওকে চা দিয়ে গেছে। তো আমার বন্ধু একটু ওই রুমে গেছে, তো মানে আমার কাজিন একটু ওই রুমে গেছে। তো আমার কাজিনের যে বন্ধুটা, সে কম্পিউটার কাজ করতে করতে হঠাৎ করে চায়ের কাপের দিকে তাকিয়ে দেখে যে চায়ের চামচ দিয়ে অটোমেটিক চিনি গুলিয়ে দিচ্ছে। তো ও একটু অবাক হয়েছে যে এটা কি দেখলো, মানে কোনো বল দেখলো না কি, হ্যালুসিনেশন না কি, ও চিন্তা করতেছে। তো যখন আমার কাজিন রুমে ঢুকতে তখন বলছে যে বন্ধু আমি এরকম দেখলাম। তখন আমার কাজিন বলতেছে যে তুমিও দেখছো, আমিও দেখছি, আমি কিন্তু ভয়ে কাউকে বলি না, পাপাকে কাউকে বলি না, যে সবাই ভাববা আমি পাগল, কিন্তু এটা কিভাবে সম্ভব। তো ও ভয় পাইছে, তো কিছু বলেনি। তো একদিন ওর পাপা মানে আমার খালু, উনি লিভিং রুমে একা একা সন্ধ্যায় বসে হাতে টিভি দেখছিলেন, তেন টাইমে উনি ওই জিনিসটা দেখছেন। দেখার পরে উনি যখন শেয়ার করছে তার পরিবারের সদস্যদের সাথে, তখন সবাই বলতেছে অ্যাকচুয়ালি সবাই দেখছে। তো এরপর থেকে তারা সবাই খুব ভয় পেল, সো সামথিং রং। তো তারা সবাই ওই দিন থেকে একই সাথে একই রুমে ঘুমানো শুরু করলো ভয়ে। পরে দেখা যায় যে একদিন আমার খালার পিঠে খামচি দিচ্ছে, একদিন খালুর পিঠে খামচি দিচ্ছে, একদিন কাজিনের পা ধরে টান দিচ্ছে, ওরা সবাই ভয়ে আতঙ্কিত। তো এরকম অনেকবার হয়েছে যে ওরা এতটাই ভয় পাইছে, স্পেশালি আমার খালু ব্যবসা করতে চিটাগাঙে যা পাই, তো যখনই চিটাগাঙে যায় তো ওদেরকে তখন আরো বেশি ডিস্টার্ব করে। তখন আর কি আমার কাজিন কল দেয়, ভাইয়া তাড়াতাড়ি আসো আমাদের নিয়ে যাও। তো তখন আমার মামা আমাদের গাড়ি দিয়ে যেয়ে ওদেরকে নিয়ে আসে। তো একদিন নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমাদের বাসায় আর কি মিষ্টি দিয়ে গেছে একজন, যে তার বাচ্চা পড়াশোনায় পাস করতে, তো 2 কেজি না 3 কেজির মতো মিষ্টি দিয়ে গেছে। তো হঠাৎ করে আমার খালা মিষ্টিটা দেখে বলতেছে যে এগুলো আমি খাবো। তো আমার মামা তো একটু পড়াশোনা মানুষ, এগুলো বুঝতে পারে সব। সে হঠাৎ করে তাকাইছে আমার খালার দিকে, তাকানোর পরে সে বসে আসছে সামথিং রং। সে বসে আছে খাও। সে কি করছে, মিষ্টিগুলো নিয়ে ভর্তার মতো করে মিষ্টিগুলো টিপে টিপে সে পুরো মিষ্টিটাই খেয়ে ফেলছে। তো ইউজুয়ালি একটা নর্মাল মানুষ এতগুলো মিষ্টি খেলে কিন্তু মানে শরীর অসুস্থ হয়ে যাওয়ার কথা, প্রচন্ড সুগার রাশ হয়ে যাওয়ার কথা, কিন্তু সে খেয়ে হঠাৎ করে সে কলকাতার ভাষায় কথা বলতেছে, যেটা সে কখনোই জানতে না। সে কখনই জানতো না কলকাতার ভাষা। এবং পরে জিজ্ঞেস করলাম, পরে সে তার পরিচয় দিল, আমি নামটা বলে গেছি, আমরা ভিডিও করছি টোটালটা। হ্যাঁ, তো ভিডিও করছি, তো মজার আমরা নিশ্চয়ই পেতে পারি সেই ভিডিওটা, না আমরা একটা সময় যদি আপনার কাছে পেতে, আমি মানে দেখাইতে পারি, কিন্তু এটা কোথাও পাবলিশ করা যাবে না, কারণ এটা একটু মানে বুঝতে পারতেছেন ফ্যামিলি ব্যাপার স্যাপার। তো বিষয়টা হচ্ছে যে ভিডিওটা করছি, সব ভিডিও আছে ঠিক আছে। তো বাবু ভাই একদিন বাসায় গেছে এই 2 সপ্তাহ আগে, তো বাবু ভাইকে দেখানোর জন্য অন করছি, বাবু ভাই এই ভিডিওটার কথাই বলছিলাম, দেখেন ভিডিওটা ইউটিউবে আমি প্রাইভেট ভিডিও হিসাবে আপলোড করছি, এটা আমার ইনভাইটেশন ছাড়া কেউ দেখতে পারবে না। তা আমি যখনই অন করছি
তখন আমার ভিডিওতে কোনো সাউন্ড নাই। আশ্চর্য ব্যাপার বাবু ভাইয়ের সামনে। এবং বাবু ভাই ওই দিন গেছি আমার বাসায় যে দেখার জন্য যে কি হয় আপনার বাসায় দেখবো। তো ভিডিওটাতে কোনো সাউন্ড আসতেছে না, এত প্লে করতেছে কিছু করতেছি। এরপরে আমার সেলফোনে ছিল ভিডিওটা, তো সেলফোন থেকে আমি ডিলিট করে দিচ্ছি, কম্পিউটার ডেস্কটপে রাখছিলাম, ডেস্কটপ থেকে আমি ডিলিট করছি না অটোমেটিক ডিলিট হইতে জানি না। কিন্তু ফানি থিং হচ্ছে বাবু ভাই ঠিক যখন বাসা থেকে বের হয়ে গেল, আমি আমার ছোট বোনকে ডাক দিয়ে বলতেছি দেখো বাবু ভাই আসলো, ভিডিওটা সাউন্ড নেই, এটা কিভাবে সম্ভব? এই বলে অন করছি, দেখি সাউন্ড চলে আসছে। এটা কিন্তু আমার সাউন্ড করে কোনো প্রবলেম ছিল না বা অন্য কিছু না, জাস্ট আমার ইউটিউব থেকে আর সাউন্ডটা আসতেছিল না। তারপর বাবু ভাইকে বলছে যে বাবু ভাই আবার আইসেন দেখে। তো বিষয়টা ছিল যে যখন আমার খালার উপর ভর করে সে কথা বলা শুরু করলো, তখন আমার মামা অনেক জিজ্ঞেস করলো যে আপনি কিভাবে আসছেন কি এই। তো বললো যে আমার খালাই নাকি একদিন তাকে বলে ইনভাইট করতে, এর জন্য সে চলে আসছে এবং এই বাসাটা তার ভালো লাগছে, সে নাকি চিটাগাং থাকে। তো এইসব বলতেছে। আমার দেখার পর কিন্তু তখনও বিশ্বাস হইতেছে না, আমি লাইভ দেখতেছি এই জিনিসগুলো, আমি ভিডিও করতেছি। আমি বলছি আমার খালা কি ওই কার্তিক কলিং কার্তিক মুভির মতো নিজেই এই ক্যারেক্টারে ঢুকে গেল কিনা, মানে এটা নিয়ে আমরা অনেক ফান করতেছি যে সামথিং রং খালার সাথে, এটা হইতেই পারে না, মনে নিজের সাথে নিজে একটা ক্যারেক্টার তৈরি করে ফেলছে। পরে সে অনেক কথা টথা বলে পরে যখন এটা বলা শুরু করলো যে আপনার বাসার এখানে এটা এই ঘটনা হয়েছে, এটা হয়েছে, এই আসে ওই আসে, যেগুলি খালার জানার কথা না, তখন আমরা বুঝলাম যে মনে হয় সামথিং রং। তখন আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে আপনি আসেন না, ডিস্টার্ব করে না। তা আমি তো ডিস্টার্ব করি না, আমি তো ওদেরকে ভালো হইতে বলি, ওরা ভালো মতো থাকলে তা আমি ওদেরকে ডিস্টার্ব করবো না, এটা বলতে। তার মতো আপনি কি গাইড করতে চাচ্ছেন নাকি? যে আপনার গাইড করার দরকার নেই, আপনি আসলে ওদেরকে ভয়ে অবস্থা খারাপ করে ফেলতেছেন, আপনি না আসলে ওরা ভালো থাকবে আর কি। তো এটা বলার পর অবস্থা আচ্ছা অনেক রাত হয়েছে, আমি এখন যাই, পরে আবার আসবো, এই বলে আর কি খালা হঠাৎ করে মানে পুরো সিনেমেটিক স্টাইলে সোফার মধ্যে পড়ে গেল এবং সে আবার নতুন করে মানে যেন খালা আবার জ্ঞান ফিরে আসলো। মানে এটা টোটাল ভিডিওটাই আমার কাছে আছে, তো দেখতে চাইলে দেখানো যাবে। তো আপনার তার মানে আপনি অবশ্যই জিনে বিশ্বাস করেন? জিনে বিশ্বাস করি, আমরা যেহেতু মুসলমান। সেটা তো করে মানে এখন মানে একদম মানে কোনো ধরনের কোনো সন্দেহ নিশ্চয়ই আপনার মধ্যে নাই, আপনি সামনাসামনি দেখেছেন। মানে আমি স্টিল কনফিউজ, বাট মানে বিশ্বাস না করে উপায় নাই আর কি, বিষয়টা এরকম আর কি। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করার জন্য, এবং আশা করছি ভবিষ্যতেও আপনি আবার আসবেন ইনশাআল্লাহ। ওকে, আমরা এতক্ষণ শুনছিলাম একটা চমৎকার ঘটনা। এবং হাই প্রিয় লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের যে এপিসোডটি সেটি খুব ইন্টারেস্টিং বিকজ বাছাইকৃত ঘটনাগুলো আমি এখানে শেয়ার করেছি। সবচেয়ে ভয়ানক ঘটনাগুলো হচ্ছে এগুলো, যেন আপনাদের শুনতে ভালো লাগে। তো আমরা বেশি কথা বলবো না, সেটা হচ্ছে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতামত জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না, আর মাস্ট একটা লাইক করে দিবেন। তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় অতিথির কাছে, এবং আজকে আমরা এই মুহূর্তে বাবু ভাই আছেন এখানে, এবং তিনি চিটাগাং যাচ্ছিলেন। আমি ধরে নিয়ে ঢুকাইছি স্টুডিওতে। একটা ছোট্ট ঘটনা আমরা তার কাছ থেকে শুনে ফেলি, এবং তারপরে তিনি চলে যাবেন এখান থেকে সরাসরি চিটাগাংয়ে। তো বাবু ভাই কেমন আছেন আপনি? এই তো রাসেল ভাই, ভালো আছি। ধরে আসার জন্য ধন্যবাদ। তো আমরা শুনে ফেলি আপনার ঘটনা। হ্যাঁ, শিওর। এই স্টোরিটা হচ্ছে রাফির স্টোরি। হি ইজ ফ্রম নোয়াখালী। ও সেদিন পরশুদিন আমাকে ঘটনাটা বললো। এটা হচ্ছে ওর কলেজ লাইফের একটা ঘটনা। তখন পড়াশোনা করতো ঢাকায়, আপনার ঢাকার কোনো একটা এলাকায় সে থাকতো। স্পেসিফিকলি জায়গাটার নাম বলতে মানা করছে, তাই বললাম না। তো ওই বাসাটায় ও পেইং গেস্ট হিসেবে ছিল। বাসাটা আপনার বেশ বড় একটা বাসা, অনেকগুলো রুম বাসার মধ্যে। তো একটা রুম ওর জন্য অ্যালোকেট ছিল। বাসাটার পাশে একটা কনস্ট্রাকশন বিল্ডিং, আর তার আরেক পাশে আরেকটা বাসা আছে, সেখানে মানে বেশ দূরত্ব আর কি বাসাগুলো। বাসাটা বিন্যাস বোঝানোর জন্য বললাম। তো ওর কর্নারের দিকে রুম ছিল। তখন যখন ওখানে থাকা শুরু করলো, তখন শীতকাল। তো প্রথম একলা একলা থাকতো, রুমটা তেমন একটা খারাপ কিছু লাগতো না। বাট কয়েকদিন পরই ও যেটা ফিল করে, ঠিক রাত 2টোর দিকে প্রচন্ড রকমের বেলি ফুলের গন্ধ ভরে যেত রুমটা। গন্ধটা আসা শুরু হতো হালকা ভাবে, বাট একসময় গন্ধটা এত বেশি বাড়তো, মানে ও বললো যে এটা মানে মাথায়, মানে আপনার মাথা ধরে যেত, এত এত কড়া ঘ্রাণ হতো বেলি ফুলের।
তো এইটাও দু একদিন ইগনোর করে যে ব্যাপারটা কি এরকম বেলিফুল কোত্থেকে আসতেছে। তো যেটা করে ওই বাসার যে ওর ফ্রেন্ড আছে যাদের বাসায় থাকতো তাকে জিজ্ঞেস করে যে এই আশেপাশে কোনো বাগান আছে, এই গন্ধটা কোত্থেকে আসে, প্রচন্ড বেলিফুলের গন্ধ। তো ফ্রেন্ডটা বলে এখানে বেলিফুলের বাগান কই পাবি, এখানে কোনো বাগানই নেই, আশেপাশে দেখিস না কংক্রিটের জায়গা, ছাদে কারো টপ থাকলে সেখানে তোরা দেখে যে কোথাও টপ টপ কিছুই নাই। কিন্তু এবং ওই গন্ধটা ওই ওই 2-1 ঘন্টাই থাকে, তারপর আর গন্ধ নাই, পুরো জায়গাটা আপনার নর্মাল হয়ে যায়। তারপরে তো তার কিছুদিন পরে একটা জিনিস হয় যে বেলি ফুলের গন্ধটা কন্টিনিউ আসে, তার সাথে যেটা হয় মনে হয় জানলা দিয়ে কেউ নিঃশ্বাস ফেলতেছে, মানে একটা হাম টাইপের শব্দ জানলা দিয়ে আসা শুরু করে। তো বেশ মানে ভয় পায় এবং ও তারপরে বলে কি ওই যে ছেলেটাকে বলে যে ওই পেইঙ্গের যে ছেলে ছিল ওকে ডাকে, বলে যে তুমি আমার সাথে থাকো রুমের ভেতরে, আমি একটু ভয় পাই এখানে, কেমন লাগে। তো এর মধ্যে ওর আব্বা একদিন আসে বেড়াতে ওখানে, তো উনিও আসে, উনি এসে একদিন থাকে ওই রুমটাতে, ওরা ছিল না। তো ওর বাবা আসার রাত থাকার পরে ওকে ভোরবেলা বলে বাবা যে চলে যাওয়ার আগে তুমি কিন্তু এই রুমে একলা থাকবে না। বলে কেন আব্বু? বলে না তুমি এখানে একলা থাকবে না, তোমাকে জাস্ট বললাম তুমি কাউকে দিয়ে থেকো, আর দরজা সবসময় খুলে ঘুমাবা, দরজা বন্ধ করবো না রুমের। তো কি কারণে বলতে এটা উনি ওর কাছে মেনশন করে না, বা ওটা মানে আপনার ডিসক্লোজ করে না কেন করে। তো রুমটার মধ্যে ও এরপর থেকে ওই ছেলেটাকে নিয়ে থাকা শুরু করে। তো একদিনকার ঘটনা, ওই ছেলেটা ছিল না, মানে তো হঠাৎ করে ফিল করে যে বেলিপুলের গন্ধ চরম আকার ধারণ করছে। এবং এই সময় ওই বাসার যে মেইন দরজায় কিছু বেল দেয়, তখন রাত আপনার 2:30-3টা বাজে। তো বেল দেওয়ার পরে ও উঠে যায়, লেও আত্মি করে দরজাটা খুলে, দরজা খোলার পর দেখে কেউ নেই, বাইরে পুরা ফাঁকা, আপনার মানে পুরা সিঁড়িঘর শুনশান, কেউ নেই এখানে। এবং ও তখন আস্তে একটু ভয় পায়, ভয় পেয়ে দরজাটা লাগায় দেয়। তো দরজা লাগানোর পরে ও ফিল করে জোর শরীরে বাতাসে, দরজা লাগে একটা বাতাসের মতো লাগে, ফিল করে কোনো জ্বলতেছে শরীরটা একটু। তো আস্তে করে রুমে আসে, রুমে এসে ওই ফ্রেন্ডটাকে ডাকে যে আসো। তো আসে, আসার পর দেখো ওর সারা গায়ে আপনার লাল লাল এরকম একটা মানে ফোস্কার মতো পড়ে গেছে সারা শরীরে। তো ও খুব অবাক হয়ে যায় যে আমি দরজা খুলে একটা বাতাস লাগলো, তারপরে এরকম ফোস্কার মতো পড়ে গেছে সারা শরীরে। তো গেট লাগায়, তখন কি করে ওকে চেষ্টা করে, বলে যে তোমাকে ওষুধ দিব নাকি কোনো কিছু। এবং ব্যাপারটা হচ্ছে যে অ্যালার্জি, আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি অ্যালার্জি টাইপের কোনো ফুড খেয়েছো, বলে না আমি অ্যালার্জি টাইপের কিছুই খাইনি, ডাল ডিম ভর্তা এক্সেট্রা বলে, তো অ্যালার্জি কিছু ছিল না। তো 1 ঘন্টার মতো ওইভাবে থাকে, তারপর আস্তে আস্তে আবার ওটা মিলা যায় শরীর থেকে। তো ওই বাসাতে ওই এই যে ফুলের গন্ধটা এবং হামিংটা সে সবসময় শুনতো। তারপর কিছুদিন পরে সে ওই বাসা ছেড়ে আস্তে ধীরে মানে মুভ করে চলে যায়। তো এরপর থেকে আর এই প্রবলেমটা সে ফেস করেনি। অনেক ধন্যবাদ আপনাকে বাবা ভাই, আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন। ওকে, এই অলমোস্ট এরকম আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এসএমএস আমাদের কাছে অলরেডি আবারও চলে এসছে। আমাকে এসএমএস গুলোকে পরে পাঠায়, কিছু পড়েছিলি আমাদেরকে সানুক এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি শিলা, এবং এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি সবুজ পাখি। এছাড়াও আমাদেরকে অ্যাডভোকেট মামুন এসএমএস করেছেন রানা। এছাড়াও আমাদেরকে মাহিন এসএমএস করেছেন নাকালপাড়া থেকে, এবং আমাদেরকে অনেক প্রশংসা করেছেন। আমাদেরকে ব্যবসা এসএমএস করেছেন, খুব ভালো লাগছে কারণ তিনি একা রুমে লাইট অফ করে শুনছেন। আমাদেরকে ডিজে সাহিল এসএমএস করেছেন মিরপুর থেকে। এছাড়া আমাদেরকে খান সাব এসএমএস করেছেন পুরান ঢাকা থেকে। এছাড়া এসএমএস করেছেন আমাদেরকে সবুজ পাখির এসএমএসটা পড়েছে আমরা, উজ্জ্বল আমাদের এসএমএস করেছেন আমাদেরকে জিন্না ফতুল্লা থেকে। এছাড়াও আরো এসএমএস করেছেন সুমন, এসএমএস করেছেন আমাদেরকে অনন্ত, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি শিবলু, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সৌভিক সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশন গিয়ে টাইপ করুন পূর্তি, FOORT পূর্তি, পেজ দীর্ঘ আপনার নাম, পেজ দীর্ঘ আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের আরো একজন অতিথি আছেন এখানে, এবং তিনি নতুন আমাদের সাথে জয়েন করছেন। আমি তো তার ঘটনা শুনছিলাম, আর তিনি আমাদেরকে বলছিলেন যে তার এটা একজন ফ্যামিলি মেম্বারের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো আমরা সেই ঘটনাটা আমরা শুনে ফেলবো, এবং তার আগে জানবো আপনার নাম এবং পরিচয়। আপনার নামটা প্লিজ একটু বলবেন সবাইকে। থ্যাংক ইউ ডাক্তার ভাই, আমি মুশফিকুল হাসান, আমি ধানমন্ডি থেকে এসেছি। তো আমার যে ঘটনাটা শেয়ার করবো আপনাদের সাথে, সেটা আমার ফ্যামিলি একটা কাজিনের সাথে হয়। আমার কাজিনের নাম প্রিয়ন্তী, অ্যান্ড এই ঘটনাটা আমি ওর আব্বুর কাছ থেকে, মানে মামা আঙ্কেলের কাছে শুনেছি। তো ঘটনাটা হয় যখন ওরা ওদের প্রথম বাসায় যেটা বাড্ডাতে থাকতো তখন হতো। তো
এটা ছিল 2006 সাল। তখন ও ক্লাস 7-এ পড়তো। অনেক ঠান্ডা ছিল যেদিন এই ঘটনা ঘটে, প্রথম দিন ঘটনার অনেক ঠান্ডা ছিল দেখে ওর রুমে সব দরজা জানালা লাগানো ছিল। তো লাগানোর পর 10টার দিকে ওর মা এসে প্রিয়ন্তীকে রাত্রেবেলা খাইয়ে দেয় এবং 11:30টার দিকে প্রিয়ন্তী ঘুমিয়ে পড়ে একা ওর রুমে। তো হঠাৎ গভীর রাতে 3টা-4টার দিকে এরকম সময় ওর ওয়াশরুম থেকে একটা আওয়াজ এলো, ভয়েস এলো। ভয়েস কি বলছে, প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী। তো এটা শুনে ও প্রথমে মনে করলো ও স্বপ্ন দেখছে। তো যখন দেখলো যে না ওর জেগে আছে, তাহলে তো এটা স্বপ্ন দেখার প্রশ্নই আসে না। তো ও ঘুম থেকে উঠেই যখন দেখলো যে ওয়াশরুম থেকে ভয়েসটা আসছে, তো ও ওয়াশরুমের দিকে যাচ্ছিল। তো যখনই যাচ্ছিল হঠাৎ করে ওর মাথার মধ্যে একটা ডিজিনেস চলে আসে এবং ওর কেমন জানি আনইজি ফিল হচ্ছে, অনেক খারাপ লাগতেছে ওর। ওইটার কারণে ও চিৎকার দেয়, চিৎকার চেঁচামেচি করে। এতে ওর আব্বু আর আম্মু সাথে সাথে ওর রুমে চলে আসে এবং লাইট অন করে বলে, মা তোর কি হয়েছে? প্রিয়ন্তী বলে যে আমি এরকম ওয়াশরুম থেকে একটা ভয়েস শুনছি যে আমাকে ডাকছে। তো বাবা মা তো পাত্তা না দিয়ে বসে, এটা তো স্বপ্ন হতে পারে, তুই ঘুমিয়ে যা। তো প্রিয়ন্তী এটা স্বপ্ন মনে করি ও আবার ঘুমিয়ে পড়লো। তো তারপরে 1 সপ্তাহ এরকম কিছু হয় নাই। 1 সপ্তাহ পর যেটা হলো, আবারও সেম ঘটনাটা ঘটলো। গভীর রাতের সময় ওকে এরকম ওয়াশরুম থেকে এরকম ডাকছে, প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী। ও এটা শুনলো, শোনার পর এবার আরো ঘুম থেকে উঠে সাথে যে চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু এবার যে জিনিসটা হলো রাসেল ভাই, সেটা হলো গিয়ে ওর বাবা মা কেউ শব্দটা পায়নি। এই ওর চিৎকার চেঁচামেচি করে যাচ্ছে এবং ওয়াশরুম থেকে কিন্তু আওয়াজটা স্টিল আসতেছে, ওকে কিন্তু এখনো ডাকতেছে ওয়াশরুম, ওইখান থেকে যে ভয়েসটা আসতেছে। তো ও সাথে সাথে ওর রুমের দরজা খুলে ওর বাবা মার রুমের সামনে গিয়ে চিল্লাচিল্লি করা শুরু করলো, কিন্তু ওর বাবা মা ওর একটা আওয়াজও শুনেনি। তো ও কান্নাকাটি শুরু করলো এবং প্রচন্ড অনেক কাঁদতেছিল। কাঁদতে কাঁদতে হঠাৎ করে একটা পয়েন্ট ও সেন্সলেস হয়ে যায়। ওর আর কিছু মনে থাকে না। যখন ওর জ্ঞান আসে তখন সকাল হয়ে যায় এবং ও দেখে ওর মায়ের পায়ে শুয়ে আছে এবং ওর মা ওকে জিজ্ঞেস করলো, মা তুই সারা রাত ড্রয়িং রুমে কেন পড়েছিলি? তুই কি খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? প্রিয়ন্তীর সাথে সাথে বললো, মা আমি যে গতকালকে রাতে তোমাদেরকে এত চিল্লাচিল্লি করে ডাকলাম, তোমরা কি শুনোনি? ওর মা বললো, না মা, আমি তো তোর কোনো চিল্লাচিল্লি শুনিনি। তো ওর মা বললো, আমি রাত 2টার দিকে তোর রুমে গেছি, রুমে গিয়ে দেখলাম যে তুই এখনো ঘুমিয়ে আছিস। তো আমি তো প্রত্যেকদিন রাতেই তোর রুমে যাই, গিয়ে দেখি তুই ঘুমাতে থাকিস, আর প্রত্যেকদিন রাত 2টার দিকে আমি এরকম সময় যাই। তো রাসেল ভাই এটা থেকে বোঝা গেল যে ঘটনা যেটা হচ্ছে এটা সবসময় রাত 2টার পর হচ্ছে। তো এটা তো গেল সেদিনই রাতে আবার যেটা হলো, ও ঘুমাচ্ছে এবং আবার কি ভয়েসটা আসছে। কিন্তু এবার ভাই রাসেল ভাই ভয়েসের মধ্যে একটু ডিফারেন্স আছে। ভয়েসটি ছিল একটি মেয়ের এবং ভয়েসটি বলতেছে প্রিয়ন্তী, এই প্রিয়ন্তী, তুমি যতই চিৎকার চেঁচামেচি করো তোমার চিৎকার কেউ শুনবে না, তুমি এদিকে আসো, তুমি আমার কাছে আসো। প্রিয়ন্তী এটা শুনে সাথে সাথে হাউমা করে কাঁদতে লাগলো এবং অনেক জোরে জোরে সে কাঁদতেছে, এবার চিৎকার চেঁচামেচিও করতেছে সাথে। তো এবার যখন কাঁদতেছে হঠাৎ করে শুনে যে ভয়েসটা আর নাই। তো ও যখন চোখটা খুলে তখন রাসেল ভাই যেটা দেখলো সেটা হলো গিয়ে ওর সামনে একটি মেয়ে বসে আছে। মেয়েটির চোখগুলো অনেক সুন্দর, জল জল করছে এবং মেয়েটি পুরো সাদা কাপড় পরা। তো এটা দেখার সাথে সাথেই ও আরেকটা জিনিস দেখলো যে ওই মেয়েটি ওর দিকে একটা মুচকি হাসি দিল। ওইটা দেখি প্রিয়ন্তী আবারও সেন্সলেস হয়ে যায়। তো এটা পরের দিন সকালবেলা যখন ওর জ্ঞান ফেরত আসে, ওর বাবা মাকে পুরোটা বুঝিয়ে বলে। ওর বাবা মা তো এটা কোনো মতে বিশ্বাস করতেই চাচ্ছে না, তো এই কারণে ওকে একটা ডক্টর দেখানো হয়। তো ডক্টর ওর পুরো কাহিনী শোনার পর, পুরো ঘটনা শোনার পর ডক্টর ওকে সাজেস্ট করলো যে আপনি যেহেতু বাসায় একা থাকেন মাঝে মাঝে, কারণ ওর বাবা মা দুজনেই জব করে, তো এটার কারণে আপনি হয়তো বা এইসব হ্যালুসিনেশন করতেছেন। তো এটার প্রেসক্রিপশনে ডক্টর তাকে একটা প্রত্যেক রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিতে বসে এবং প্রিয়ন্তী ওটা করে। নেক্সট 2 মান্থ ধরে ওর সাথে কিছু হয়নি। সিন্স যেহেতু নেক্সট 2 মান্থ ধরে কিছু হয় নাই, ওর লাইফটাকে নর্মালি লিড করবার স্টার্ট করছে। এটা হলো কি 2007-এ যখন ও ক্লাস 8-এ উঠে তখনকার ঘটনা। 2 মাস পরে, তখন ছিল পহেলা বৈশাখের আগের রাত। অনেক বড় আকারে পহেলা বৈশাখের আগের রাতে অনেক বড় আকারে একটি কালবৈশাখী ঝড় এসেছে এবং সেটি মানে অনেক প্রচন্ড এফেক্ট করেছে বলতে পারেন। তো ওদের কালবৈশাখী ঝড়ের কারণে ওদের বাসায় কোনো বিদ্যুৎ ছিল না, কারেন্ট চলে যায়। তো ওর বাবা মা ঘুমানোর আগে প্রিয়ন্তীকে দেখে যায়। প্রিয়ন্তীকে দেখলো যে ওর টেবিলে বসে চার্জার লাইটে ও লেখাপড়া করছে। তো বাবা মার ছুটে যাওয়ার সাথে সাথে রাসেল ভাই সেদিন থেকে শুরু হলো মেইন ঘটনাটা।
প্রিয়ন্তী যখন ওর বাবা মা চলে যায় তার আধা ঘন্টা 1 ঘন্টা পরই প্রিয়ন্তী লেখাপড়া করছে, এমন সময় ওয়াশরুম থেকে আবার সে আগে ভয়েসটা আসছে। এবার প্রিয়ন্তী ভয়েসটা শুনে চিৎকার চেঁচামেচি করেনি, উল্টা সে করেছে কি, সে দাঁড়িয়ে কান্না ভরা গলায় বলল যে কি হচ্ছে এসব, and আমার সাথে কেন এটা হচ্ছে। তো ওর প্রশ্নের উত্তর কেউ দিল না, ভয়েসটা আবারও বলছে তুমি আমার কাছে এসো, তুমি এদিকে এসো। তো এবার প্রিয়ন্তী একটু সাহস করে ওয়াশরুমে গেল। যাওয়ার পর রাসেল ভাই দরজাটা খুলে যখন গেল, যেটা দেখলো রাসেল ভাই সেটা হলো ওর যে ওয়াশরুমের যে আয়নাটা সেটা পুরাটা জল করছে, এবং দূরে ও দেখেছে যে একটি মেয়ে ওর দিকে হেঁটে আসতেছে। আর ওইটা দেখে ও একদম হাওমাও চিল্লাচিল্লি কান্নাকাটি শুরু করছে, কিন্তু চিল্লাচিল্লি কেউ শুনছে না। তো দেখতেছে যে মেয়েটা টিভির মতো মেয়েটা ওর কাছে সামনে চলে আসতেছে, আয়না থেকে হেঁটে ওর কাছে আসতেছে, এবং ওই যে মেয়েটা হেঁটে আসতেছে মেয়েটির পিছে একটি লোক দাঁড়িয়ে আছে। লোকটি প্রিয়ন্তীর দিকে একটি ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল, যেটা দেখে প্রিয়ন্তী অনেক ভয় পাচ্ছে। মজার বিষয় রাসেল ভাই, মানে অবাক হওয়ার বিষয় যে মেয়েটা যখন হেঁটে হেঁটে একদম আয়নার ঠিক কাছে চলে আসে, প্রিয়ন্তী আয়নায় দেখতে পায় যে মেয়েটাকে দেখছে হেঁটে আসতে, সেই মেয়েটা একদম হুবাহু ও নিজেই। প্রিয়ন্তী নিজেকে দেখছে, কিন্তু রাসেল ভাই যে জিনিসটা, ওই যে আয়নার ভিতরে যে মেয়ে ও যে নিজেকে দেখতেছে ওর বয়স আরো বেশি ছিল। মানে প্রিয়ন্তী ওর ফিউচারটাকে ওইখানে দেখতেছে, ফিউচারে কিরকম দেখতে হতে পারে, এটা দেখে ও পুরো শক হয়ে গেল। এবং ওই আয়নার ভিতরে যে মেয়েটা প্রিয়ন্তীকে দেখে বলল তুই এসেছিস সরি, এই বলে তা ওরা জোরে জোরে হাসা শুরু করলো, এবং মেয়েটার পিতে যে লোকটি দাঁড়িয়েছিল সেও পর্যন্ত হাসা শুরু করলো। এটা দেখে প্রিয়ন্তী চোখ বন্ধ করে আরো কান্নাকাটি শুরু করলো। ওর কান্না ছিল, হাসিটা থেমে গেছে, আয়নার ওখানে যে মেয়েরা হাসতেছিল ওইটা হাসিটা থেমে গেছে। তখন যখন ও আয়নার দিকে তাকায় রাসেল ভাই, ও দেখে যে ওই মেয়েটি, আয়নার পিছনে যে মেয়েটি ছিল, ওর চেহারাটা বদলে ওর একটি খালাতো বোন যার নাম নাদিয়া আপু চেহারাটা নিয়েছে। রাসেল ভাই, নাদিয়া আপু ওই ঘটনা ঠিক 1 মাস আগে মারা গেছে। এটা দেখে ও আর ওখানে থাকতে পারেনি, সাথে সাথে ওয়াশরুমে দরজাটি লাগিয়ে ও রুমে দৌড় দিয়ে বিছানায় কান্না শুরু করলো। এমন সময় ওয়াশরুম থেকে একটি বিকট আওয়াজ আসে, যেটাতে আপনার গ্লাসটা ও আয়নাটা ভেঙে যায় বিকট আওয়াজে, মানে গ্লাস ভাঙার আওয়াজ আসে, এবং বাইরে ঝড়ের কারণে একটি বিদ্যুৎ চমকানোর আওয়াজে ও সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পরে ওর বাবা মা আসে রুমে, পরের দিন এসে দেখে যে ও সেন্সলেস পড়ে আছে, এবং ওর ওয়াশরুমের যে গ্লাস আয়নাটা পুরোটা ভাঙা, এবং কিছু কিছু আয়নায় আপনার কিছু আয়নার টুকরাগুলিতে, মিররের টুকরাগুলিতে রক্ত লাগাচ্ছিল। তোর বাবা মামা মনে করেছে যে প্রিয়ন্তী এটা নিজে করতে পারে, যেহেতু ওর সাথে এসব প্রবলেম চলতেছিল। তো এটা মনে করে ওর বাবা মা প্রিয়ন্তীর হাত পা চেক করলো, কিন্তু রাসেল ভাই কোনো কাটা ছেঁড়া দাগ ছিল না, যে কারণে তারা প্রিয়ন্তী পুরো ঘটনা বলার পর এখন তারা একটু বিলিভ করা শুরু করেছে। যাই হোক, ওইটার 1 সপ্তাহ পর কিছু হয় না রাসেল ভাই। পরে যেটা ফাইনালি যেটা হয় সেটা 1 সপ্তাহ পর সেম ঘটনা প্রিয়ন্তীর বাবার সাথে শুরু হয়। আঙ্কেলের রুমে বারান্দা থেকে শুনে যে আঙ্কেলের নাম ধরে কে জানি ডাকছে। সে জিনিসটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাকে বারবার বারান্দা থেকে ডাকতেই থাকে। সে ঘুম থেকে উঠে বারান্দার গেটটা খুলে, এবং সে বারান্দায় গিয়ে দেখে কেউ নেই। উনি এটাকে অতটা গুরুত্ব না দিয়ে সে ঘুমিয়ে পড়ে। পরের দিনও একই জিনিসটা হয়। এবার যেটা হয়, তাকে নাম ধরে ডাকছে, সে গেল আবার, কিন্তু কাউকে পেল না পরের দিনও। তো সে রুমে ফেরত এসে দেখে তার ওয়াইফ এখনো ঘুমাচ্ছে। এমন সময় তার রুমের দরজা হঠাৎ জোরে কে জানি ধাক্কাচ্ছে। তো সে কাছে গিয়ে বলল কে, এবং দরজার অপর পার থেকে তার মেয়ে প্রিয়ন্তী বলতো বাবা আমি, খুলো, আমাকে বাঁচাও। সে সাথে সাথে দরজা খুলে দেখে তার মেয়ে প্রিয়ন্তী এখানে দাঁড়ানো, এবং প্রিয়ন্তী পুরা ঘেমে আছে, এবং ওর চোখ কাঁপতে কাঁপতে পুরো ফুলে গেছে। প্রিয়ন্তী বললো যে বাবা, আমার রুমে আবার সেই আয়না ভাঙার বিকট শব্দ আসলো। ও আর ওর বাবার সাথে সাথে দৌড় দিল ওর রুমে, গিয়ে দেখলো ওয়াশরুমের দরজাটা খুলে যে রাসেল ভাই নতুন যে আয়নাটা লাগিয়েছে আগেরটার মতো সেম ভাবে ভেঙে চুরমার। এবার প্রত্যেকটা আয়নার টুকরে আপনার রক্ত ছিল। এইটা দেখার সাথে সাথে ওর বাবা ডিসিশন নেয় যে না, আমরা আর এই বাসায় থাকবো না। এই বাসায় এই ডিসিশনটা নেওয়া হয়। পরে ওরা বাসাটা চেঞ্জ করে, এবার ঢাকার একটু অন্য একটা জায়গায় থাকে। এটা আমাকে জায়গাটার নাম বলতে নিষেধ করেছে। তো ওখানে ওরা থাকে, এবং প্রথম ওই বাসাতে ওঠার পর প্রিয়ন্তী ওয়াশরুমে যেতে অনেক ভয় পেত, কারণ স্বাভাবিক এরকমই একটা জিনিস ওর সাথে পাতে হয়। তো ভয় পাওয়ার কারণে পরে আস্তে আস্তে ও যেতে পারে। তো পরে ও শেষমেশ যখন দেখলো যে এরকম ওর সাথে এরকম আর ঘটনা ঘটতেছে না, ও পরে চিন্তা করলো, ও আর ওর বাবা চিন্তা করলো যে এতদিন ধরে যে আমাদের সাথে যা হলো, এটা কেন হলো, কি কারণে হলো, এটা ওরা এখনো পর্যন্ত বিলিভ করতে পারেনি। আর যে জিনিসটা, এটা ওরা রিজনটাও জানতে পারেনি।
আর জানার চেষ্টাও করেনি। অনেকে আছে, অনেক কবিরা জেনে এরকম ওরা করেছে আপনার ওই বাসাটার রিজনটা জেনেছে, কিন্তু ওরা পায়নি। থ্যাংক ইউ রাসেল ভাই, এটা ছিল আমার। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা কথা না বাড়িয়ে সরাসরি একটা বিজ্ঞাপন বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসছি আপনাদের কাছে। আমাদের সাথে আরো একজন নতুন অতিথি মাত্র জয়েন করেছেন। আমরা শুরুতেই জানতে চাইবো তার নাম, পরিচয় এবং তারপরে আপনার নাম, পরিচয় এবং তারপরে আপনার ঘটনা। হ্যালো লিসেনার, আমি সাকোয়াত হোসেন বাবুল, এসেছি পুরন ঢাকা আর্সেন গেট থেকে। তো আমি আজকে যেই ভূত এফএমে যে ঘটনাটি শেয়ার করব, সেটি আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। এবং আমি ছোটবেলা থেকেই ভূত পেত বা পেতাত্মা এই ধরনের কোনো কিছু বিশ্বাস করি না, এখনো করি না। কিন্তু তারপরেও মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলোকে মানুষ কোনো ব্যাখ্যা দিতে পারে না বা নিজের কাছেই কখনো কখনো অবিশ্বাস্য মনে হয়। তো আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা ঠিক 93 ঘটনা। তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, রেজাল্টের জন্য অপেক্ষা করছি। আর রেজাল্টের জন্য যখন আমরা অপেক্ষা করি তখন দেখা যায় যে আমাদের ধর্মকর্ম একটু বেড়ে যায়। তো আমার মধ্যে এটা আছে। তো আমি প্রতি এলাকাতে যখন আমার রেজাল্ট হয় বা আমি মসজিদে যাতায়াত শুরু করি, তখন মুরব্বীরা সবাই বুঝে যে ওর রেজাল্ট আসতেছে, পরীক্ষা দিচ্ছে, হয় রেজাল্ট হবে অথবা পরীক্ষা সামনে। তো যাই হোক, তো একদিন জুম্মার নামাজে অংশগ্রহণ করতে গেছি, তখন হুজুর বললেন যে নামাজ পড়া তো ভালো, কিন্তু আল্লাহর কাছে সেই দোয়াটা বেশি কবুল হয় যদি কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। তো আমার মনের মধ্যে ছোট মানুষ, তখন আমার মনের ভিতরে ব্যাপারটা খুব দাগ কেটে গেছে। আমি বললাম যে তাহাজ্জুদের নামাজ পড়ে হুজুরকে জিজ্ঞেস করলাম, হুজুর বললো যে মধ্যরাতে উঠে তুমি তাহাজ্জুদের নামাজ পড়বা। তো 3টা 3:30টার পরে উঠে নামাজ পড়লে খুব ভালো, তখন আল্লাহ শুনেন, আল্লাহ সবকিছু কবুল করেন। তো আমার সামনে তো আমার কবুলের একটাই জিনিস, রেজাল্টটা যেন ভালো হয়। তো আমি দেখা গেল যে নিজেই চিন্তা করলাম যে প্রতিদিন যদি আমি মসজিদে চলে যাই, 3টা 3:30টার সময় যদি আমি চলে যাই, তাহলে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে এসে ঘুমাতে পারি। কাজকর্ম নাই, ঘুম, পড়াশোনা, টিভি দেখা বা অন্য কাজেগুলি। তো দেখে ওই সেই দিন রাত্র থেকেই আমি ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখলাম, 3:30টার সময় আমি উঠে মসজিদে চলে যেতাম। তো আমাদের পাশেই মসজিদ, ওইখানে মুয়াজ্জিন এবং ইমাম সাহেব দুজনে আমাকে চিনেন এবং অনেকদিন ধরেই আমাকে ছোটবেলা থেকে দেখছেন। তো আমি মসজিদে যখন যে মুয়াজ্জিনের রুমটা ঠিক মসজিদের পাশেই। তো আমি যে মুয়াজ্জিনকে আগে বলে রেখেছিলাম যে আমি কিন্তু রাতে এসে আপনাকে টোকা দিলে আপনি চাবি দিবেন, মসজিদ তো তালা দেওয়া থাকে, বারান্দাটা শুধু খোলা। তো আমি ঠিকই রাত 3:30টার সময় যে মুয়াজ্জিনের জানলাতে যে আছে মসজিদের গা ঘেসে যে জানলাতে টোকা দিচ্ছি যে মুয়াজ্জিন সাহেব আমি, আমার নাম বলার পরেই উনি চাবি দিয়ে জানলা দিয়েই চাবি দিয়েছেন যে নাও। তো আমি চাবি নিয়ে এসে ওজু তো বাসা থেকে করে গেছি, চাবি নিয়ে এসে আমি মসজিদের উপর থেকে তালাটা খুলে ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে আমি ঠিক বাম পাশে যে একদম প্রথম থেকে সেকেন্ড কাতারটা, আর কি প্রথম কাতারে না, সেকেন্ড কাতারে বাম পাশের কর্নারে যে জানালার ঠিক গা ঘেসে আমি নামাজ পড়তেছি। তো নফল নামাজ 2 রাকাত শেষ করতে পরেই দেখি যে কেউ ঢুকলো মসজিদের ভিতরে, 2 জন। আমি নামাজে তখন খেয়াল করলাম না, শুধু অনুভব হইলো আমার ভিতরে যে কেউ ঢুকছে রুমের ভিতরে। তো ঢুকে দেখলাম, এখন আমি তালাম ফিরে যখন তাকাইলাম তখন দেখলাম ডান পাশের অপর কর্নারে 2 জন, বেশ লম্বা চওড়া, ওরকম লম্বা চওড়া, হাইট সাধারণত দেখা যায় না। তো দেখলাম 2 জন নামাজ করতেছে, একই সাথে পাশাপাশি দাঁড়ায় 2 জন নামাজ করতেছে। আমি যেখানে দাঁড়াচ্ছি তার ঠিক অপোজিটে ডান পাশে, তো আমার থেকে অনেক ডিস্টেন্স দূরে। তো আমি মনে করলাম যে 2 জন মুসল্লি নামাজ পড়তেছেন আমার মতোই, আমিও পুরো তার যদি নামাজ পড়া শেষ করলাম, নফল নামাজ শেষ করলাম। হঠাৎ করে মুয়াজ্জিনের যখন আজান এসে আজান দিবেন, মিম্বরের সামনে মাইকটা থাকে, ওইখানে তালাবদ্ধ থাকে, ওইটা খুলে উনি আজান দেন। ঠিক ওনার আজানে উনি আসবেন, মুয়াজ্জিন সাহেব এই সময় তাকায় দেখি ওই 2 জন নাই। তো আমার কাছে ব্যাপারটা একটু অস্বাভাবিক মনে হইলো না, তো আমি যে মনে করলাম যে ঠিক আছে। তো সেকেন্ড দিনেও আমি এরকম যে নামাজ করছি, ঠিক ওই সময় 2 জন লোক আসলেন এবং পুরো আগের দিনের ঘটনারই পুনরাবৃত্তি হচ্ছে। ওই 2 জন ওইখানে যে আপনার নামাজের জন্য তারা নামাজ করতেছে, আমিও দেখতেছি যখন সালাম ফিরে দেখি ওরা নামাজ করতেছে। তো এই দিনে ওরা করলো কি, মুয়াজ্জিন আসার আগে চলে গেছেন। থার্ড ডে তো এরকম হলো, থার্ড ডে তে যখন এটা হলো তখন আমার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো, আশ্চর্য তো যে ওইটা আমরা নফল ইবাদত করতেছি, কিন্তু এখন ওনারা কেন চলে যান আগে আগে, যেটা আমাদের জন্য আমাদের উপরে ফরজ হয়েছে সেই নামাজটা তো ইম্পর্টেন্ট বেশি। তো আমি এটা আমাদের জিজ্ঞেস করবো, কিন্তু জিজ্ঞেস করার সময় আমি আর তাদেরকে সালাম ঘুরিয়ে তাদেরকে দেখি না। তো আমি এর পরের দিন আমি ঠিক করে রাখছি যে আমি নামাজ আগে শেষ করব, ওনাদেরকে জিজ্ঞেস করবো আপনারা কেন আগে চলে যান, এটা কেন। যেই ভাবে চিন্তা করছি ঠিক সেরকম নামাজ শেষ করে অপেক্ষা করতেছি। তো তখন দেখতেছি যে
ওনারা সালাম ফিরাইছে রাসেল ভাই, আমি তখন ঠিক তাদের ওনাদের সামনে যে উঠে যায় জিজ্ঞেস করলাম, সালাম দিলাম আসসালামু আলাইকুম। তো ওনারা সালামের জবাব দিলেন না, একটু হাসলেন, মনে হলো যে সালামটা গ্রহণ করছেন আর কি। তাদের চোখ মুখ দেখে আমি বুঝলাম যে সালামটা গ্রহণ করছেন। তবে আমি বললাম যে প্রতিদিন আপনারা ঠিক কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি, প্রতিদিন আপনারা ঠিক আজানের আগে আগে চলে যান, তারপর জামাতেও আপনাদেরকে দেখি না, হ্যাঁ, তো এইটা কেন করেন? আমাদের উপরে তো নামাজটা ফরজ, এই নামাজটা বেশি গুরুত্ব তাহাজ্জুদের নামাজের চেয়েও মনে হয়। তো ওনারা কিছু বললেন না, আমার ঠিক 2 পাশ দিয়ে ওনারা চলে যাবেন। তো আমি একটা মনে কিছু করলাম না, আবার মনের ভিতরে একটু কচকচ করতে লাগলো। সেই দিন আমি ঘটনাটা ভুলে গেছি। পরের দিন আমি আবার নামাজে আসলাম, ওই সময়ে দেখলাম ওই 2জন আসলো, ওইখানে দাঁড়ায় নামাজ পড়তেছে, এবং আমি তাদেরকে আবারও নামাজ শেষ করে ওনাদের জিজ্ঞেস করলাম যে আপনারা কেন নামাজটা পড়তেছেন না। তো আমার মধ্যে মনে হয় এরকম একটা ইয়া থাকছিল যে আমি একটু পুণ্য কামাচ্ছি, ওনাদেরকে নামাজের দিকে টেনে হয়তো নামাজ জামাতে পড়তে বলে একটু পুণ্য অর্জন করছি আর কি। তো ওনারা আমার কথার উত্তর দিলেন না, ওইরকম হেসে আমার পাশ দিয়ে চলে গেল। আমি আর মনের ভিতরে নামাজ শেষ করলাম। জামাত শেষ করার পর ইমাম সাহেবকে বললাম যে হুজুর এই ঘটনা, এই 2জনকে আমি দেখতেছি আজকে প্রায় 7 দিনের মতো হয়ে গেছে, ওনারা আসেন নামাজ পড়ে, যা ঠিক আজানের আগে চলে যান। তো উনি বললেন যে দেখ, আচ্ছা ঠিক আছে, হয়তো এটা তুই ওরকম কিছু না, তোর সাথে কথা বলতে চাই নাই, তাই ইমাম সাহেব আমার ছোটবেলা থেকে দেখে আসছেন, তুই কি করেই বলে যে তোর সাথে হয়তো কথা বলতে চাই নাই, তুই এটা সিরিয়াস নিস না, এটা নিস না, এটা ওই কিছু না। বুঝলাম যে ইমাম সাহেব কিছু একটা বলতে যাচ্ছেন না আমার কাছে, ঠিক আমাকে অ্যাভয়েড করতে যাচ্ছেন, বা বলতে যে তুই এক কাজ কর, কালকে থেকে তুই এই সময় আসিস না, তাহাজ্জুদের সময় আসিস না, তুই বাসায় তাহাজ্জুদ পড়, নফল নামাজটা বাসায় পর, আজান শুনলে তারপরে মসজিদে আয়, তারপর তুই নামাজ পড়, তুই ছোট মানুষ, তোর তো তা আমার মনের মধ্যে একটু কেমন খসখস করে লাগলো। আমি হুজুরকে অনেক জিজ্ঞেস করলাম, হুজুর কি কোনো সমস্যা নাকি বা কিছু নাকি? হুজুর আমাকে কিছুই বললেন না, বললেন না 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 কিছুই না, তুই এটা আসলে এটা নিয়ে চিন্তা করিস, এটা বাদ দে। তো আমি তারপরে তো আমার এই জিনিসটা মনের ভিত্তিতে আমারও ভয় লাগছে, কারণ মানুষ সবকিছু কিন্তু টের পায়, তো অন্য অপার্থিব কিছু হইলে বা অন্যরকম কিছু হলে আমাদের যে 6 সেন্স আছে সেটা আমাদেরকে সতর্ক করে। এইভাবেই আমরা তৈরি হইতে, আল্লাহ আমাদেরকে এত সেন্সিটিভ একটা জিনিস দিয়ে দিয়েছেন যে বিপদ হলে আমরা আগে বুঝতে পারি। তো যাই হোক, আমি হুজুরের কথা অনুযায়ী পরের দিন ফজরের নামাজ শেষ হয়েছে, আমি আজান হয়েছে, আজান হওয়ার পরে আমি মসজিদে চলে আসছি, আইসা নামাজ পড়লাম, করলাম। তো সেদিন আর তাদেরকে আমি দেখি নাই, যে জামাতে দেখি নাই। তো আমি শেষ করে আবার মাগরিবের নামাজ আগে আগে আমি মসজিদে আসছি, আজান হইতে মসজিদে আইসা নামাজ পড়তেছি, নামাজ শেষ করছি। নামাজ শেষ করে খুশি মনে, মনটা ভালো, ফ্রেশ। আমি মসজিদ থেকে বের হইয়া যেই মসজিদের বারান্দা দিয়ে বের হয়েছি, ঠিক আমার চোখ গেছে মসজিদের বের হইতে ডান পাশে 2টা নারিকেল গাছ আছে দেয়াল ঘেঁষে, ওই পাশে বড় রাস্তা চলে গেছে। ওই রাস্তাটা কেউ থাকে না, ওই পাশে রাস্তাটা খালি থাকে ম্যাক্সিমাম টাইম, খুব একটা লোকজন চলাচল করে না, অন্ধকার একটু। দেখলাম ওই 2টা লোক দাঁড়ায় আছে, এবং তাদের সামনাসামনি আরেকজন লোক তাদের দিকে মুখ করে কথা বলতেছে। তো একজন লোকে তাদের দিকে চোখ যাওয়াতেই আমাকে একজন ইশারা করে ডাকলেন কাছে, হাতে আসি মুখ কাবুল হচ্ছে, আমাকে হাতের ইশারায় ডাকলেন রাসূল ভাই। তো আমি তার হাতের ইশারা করে আমি গেলাম। আমার মধ্যে কোনো তখন আর ভয় নেই, যে এখন মসজিদের মুসল্লিরা নামাজ পড়তেছে, তো এখানে সবাই আছে। তো আমি গেলাম, যে সালাম দিলাম আসসালামু আলাইকুম, ওনারা মাথা নাড়লেন আগের মতো। আমি সালাম দেওয়ার সাথে সাথেই তিনি আমার দিকে পিছন দিয়েছিলেন, তিনি ঘুরলেন, তিনি ঘুরে আমাকে বললেন যে কেমন আছেন। আমি বললাম যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? উনি বললেন আলহামদুলিল্লাহ। উনি বললেন যে আপনি ওনাদেরকে একটা প্রশ্ন করছিলেন, ওনারা অনেকক্ষণ যাবত আপনার জন্য অপেক্ষা করতেছে, ওনাকে কয়েকদিন একটা প্রশ্ন করছেন যে ওনারা কেন নামাজ না পড়ে চলে যান মসজিদ থেকে। তো আজকে ভোরেও তাহাজ্জুদের নামাজের পরে উনারা আসছিলেন আপনার এই কথাটা জবাব দিতে, কিন্তু আপনাকে পায় নাই। তো সেই কথাটার জবাব হচ্ছে, ওনারা আসলে অন্য কোথাও আর কি, ওনাদের নিজস্ব একটা জায়গাতে নামাজ পড়েন, হ্যাঁ, সেখানে তারা যদি মুয়াজ্জিনের আজানের আগে বের না হয় তাহলে কিন্তু তারা সেই জায়গাটায় পৌঁছাতে পারেনি। তো এই কথাটা বলে যে শেষ করতেন, এখন আমি জিজ্ঞেস করবো পরবর্তীতে যে তারা কোথায় নামাজ পড়েন, যে এইখান থেকে বের হয়ে ওই জায়গায় যেয়ে নামাজ পড়তে হবে রাসূল ভাই। তো এই কথাটা যখন জিজ্ঞেস করবো, ঠিক সেই মুহূর্তে আমার পিছন থেকে ইমাম সাহেব বলতেছেন, এই তুই এখানে কি করিস? আমি যখন ইমাম সাহেবের দিকে ঘুরছি, ঘুরে এদিকে তাকাই দেখি কেউ নাই। আমি বললাম যে ওনাদের সাথে কথা বলতেছি বলে আমি ওনাদের দিকে হাতে ইশারা করে আমরা যে চোখ গেছে দেখি 3 জনের একজনও ওইখানে নেই, এবং নাই তো নাই, মানে অন্ধকারের মধ্যে এখানে তারা কি দেয়াল টপকে চলে যাবে বা নাই হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে,
তো এরকম একটা কিছু না, মানে একদম আমার হাতের ডিস্টেন্স, হাতের এক কিবাও তাদের সাথে ডিস্টেন্স নাই, এরকম তিনটা মানুষ যদি নাই হয়ে যায় একটা শব্দ হবে, কোনো সাউন্ড হবে, কিচ্ছু নাই। তখন আমি তো হুজুরের দিকে তাকায় বললাম যে হুজুর, আমি তো এখানে তো তিনজন মানুষ ছিল, তাদের সাথে কথা বলতে। তো হুজুর এই কথাটা শুনে এখানে দাঁড়াইলেন না, ওইটা চলে আসলেন দ্রুত, বড় বড় পা ফেলে আমার কাছে চলে আসলেন। পা ফেলে আমাকে হাত ধরলেন, এই কবজির এখানে ধরতেন, ধরে বলে আয় আমার সাথে। হ্যাঁ, হুজুর একটা আলোতে নিয়ে গেলেন, নিয়ে আমাকে কিছু দোয়া পড়ে আমার গায়ে ফু দিলেন, ফু দিয়া বললো যে আয় আমার সাথে আয়। তো মসজিদের বাইরে একটা ছোট একটা রেস্টুরেন্টের মতো আছে, সামনে বেঞ্চ পাতা থাকে। তো এখানে আমি আমাকে নিয়ে বসলাম, বস বস, তোকে আমি কিছু কথা বলি যে দেখ, আসলে আল্লাহ তাআলা তো অনেক জিনিস তৈরি করেছেন, কিছু দেখা যায় কিছু দেখা যায় না, তুই ছোট মানুষ, ভয় পাবি না। আমি তোকেই বলি যে যাদেরকে তুই দেখছিস তারা আমাদের মতো মানুষ না। আমরা যে তারা কি হুজুর জিন? বলে যে তুই এটা নিয়ে আর চিন্তা করিস না, হুজুর এরকম মানে কাউকে উত্তরও দিচ্ছেন না। বলে যে যাদেরকে দেখছিস তারা খুব ভালো, তোর জন্য এটা খুব ভালো, যে তারা যদি তোর ক্ষতি করতে চাইতো ক্ষতি করতে পারতো, তোর ক্ষতি করার ইচ্ছেই ছিল না, বরং তার উপরে তোর প্রতি তারা সন্তুষ্ট, এর জন্যই তারা তোর কোনো ক্ষতি করে নাই, এবং তোকে তোর সাথে একটা ভালো ব্যবহার করেই চলে গেছে, এবং তোর কথার প্রশ্নের উত্তর দিয়ে গেছে। তবে তুই একটু সাবধানে থাকবি, সবসময় আর কি একা একা চলাচল করবি না, এই জায়গাতে আসবি না, ওই জায়গাতে যাবি না, বিভিন্ন বাধা নিষেধ দিলে। আর পরবর্তীতে হুজুর আমার আম্মাকেও আর কি এই বিষয়ে বলতেন যে ওকে একটু করে রাখেন। তা আমি বেশ কিছুদিন অনেকগুলো তাবিজ আর কি নিজের শরীরে বেড়ে ঘুরেছি। যে এটা একটা আশ্চর্যজনক ঘটনা, যে ঘটনাটার ব্যাখ্যা আমি আজও পাই না, এবং আমি বিশ্বাস করি, এখন ভূত প্রেত বিশ্বাস না করলে আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যে জিন তৈরি করেছেন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটু SMS করে ফেলতে হবে। সোহেল আমাদের সিরাজগঞ্জ বেলকুচি থেকে SMS করেছেন, এবং এটা তার প্রথম SMS। আমাদেরকে SMS করেছেন, দিতে পারছি জুই শিশির, আজকে স্টোরিগুলো অসম তাই লিখেছেন। লিওন আমাদের SMS করেছেন, এবং দিস ইজ মাই থার্ড SMS। সরি, আমি 3 নম্বর SMS যে আপনাকে আপনার SMS পড়ে তুলতে পারলাম। এলিন আমাদের SMS করেছেন, নাইট ডিউটি করছেন এবং আমাদের শুনছেন। আমরা কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব ঘটনায়। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে কি আছে? আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর আলিফ। আমরা সরাসরি চলে যাচ্ছি আলিফের কাছে তার ঘটনা শোনার জন্য। আসসালামু আলাইকুম লিসেনার, আপনাদেরকে থ্যাংক ইউ। আমি যে ঘটনাটি শেয়ার করব, ওনার নাম হচ্ছে ফারুক সাহেব। উনি পেশা একজন ব্যাংকার। তো উনি একটি জায়গা কেনেন, উনি ঢাকা থেকে একটু দূরে, জামালপুর থেকে কাছে, জায়গাটি হচ্ছে মধুপুর। সেখানে একটি জায়গা করে তিনি একটি বাংলো বানান, কারণ শহরের এই বিজি লাইফ থেকে একটু দূরে থাকার জন্য তিনি এই বাংলোটা বানান, যাতে উনি একটু রিল্যাক্স করতে পারেন। তো একদিন প্ল্যান করেন যে আজ থেকে প্রায় 8 বছর আগে শীতে ফ্যামিলির সবাইকে এবং তার বন্ধু বান্ধবকে নিয়ে এখানে একটি মানে পিকনিকের মতো করার জন্য উনি যান হচ্ছে মধুপুরে তার বাংলোতে, এবং বারবিকিউ পার্টি করার জন্য অ্যাকচুয়ালি মেনলি যাওয়া। এখানে অনেক বড় জায়গা, বাংলোর সামনে অনেক খালি জায়গা, আসলে পুকুর আছে, অনেক সুন্দর আর কি। তো প্রায় 25 থেকে 30 জন মিলে তারা ওইখানে বেড়াতে যান। তো ওই বাংলাতে তিনি অনেকগুলো রুম করেন, এবং সবাইকে সেপারেট রুমে দিয়ে তারা মোটামুটি মজা করতে নেমে পড়ে। বিকাল থেকেই সবাই বারবিকিউ প্ল্যান করতে থাকে, কেউ কেউ আড্ডা মারতে থাকে, মানে মহিলারা যারা বারবিকিউ করছে, আবার অনেক পুরুষরাও বারবিকিউ করছে। তো ওনার একটি ফ্রেন্ড, কলিগ আর কি, উনিও ব্যাংকার, মোর্শেদ সাহেব, তাকে একটি রুম দেওয়া হয় ওই বাড়ির থেকে সবচেয়ে কর্নার রুমে। তো মোর্শেদ সাহেব এবং মোর্শেদ সাহেবের ফ্যামিলি ওই রুমে থাকার জন্য লাগেজ তাকে নিয়ে যায়, এবং তারা 3 দিনের একটি ছোট্ট ভিজিটে যায় ওই জায়গাটায়। তো সবাই একসাথে আড্ডা মেরে গুটিসুটি আড্ডা মারছে, এবং ওই দিন প্রচন্ড শীত ছিল, চারপাশে গাছগাছালি থাকার কারণে জায়গাটা একটু বেশি ঠান্ডা পড়ছে। তো সবাই মিলে ওই জায়গায় বসে আড্ডা মারছে। এমন সময় রাত তখন 9:30 বাজে। মোর্শেদ সাহেব এক প্রকার দৌড়ে সবার সামনে আসলো, কারণ একটু আগেই মোর্শেদ সাহেব এই আড্ডা থেকে উঠে ওয়াশরুমে গিয়েছিল, এবং হঠাৎ করে দৌড়ে সবার সামনে আসলাম, বললো, আল্লাহ, আমি এটা কি দেখলাম? তো সবাই জিজ্ঞেস করছে কি হলো? যে আরে ফারুক ভাই, আপনার যে কর্নার রুম, সেই কর্নার রুমে আমি দরজা খুলে ঢুকেই দেখি একটি মানুষ পড়ে আছে, রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি দরজা খুলে দেখি এরকম অবস্থা, আমি সাথে সাথে চলে আসলাম, চলেন তো একটু দেখি কি অবস্থা। তো সবাইকে প্রায় যে 8-9 জন পুরুষ ছিল, সবাই ওই বাথরুমে যায় এবং গিয়ে দেখে যে কোথায়, সবকিছুই তো নর্মাল। বলে না, আমি ক্লিয়ার দেখলাম, আমি তো ঘুমন্ত অবস্থা না, ঘুম থেকে জেগে উঠিনি, আমি তো ওখানে গিয়ে দেখলাম একজন মানুষ পড়ে আছে। বলে এটা আপনার মনের ভুল হতে পারে। তো মোর্শেদ সাহেবের কথাটা কেউ ওরকম গুরুত্ব সহকারে দেখলো না, সবাই এসে সেই আড্ডায় আবারও শুরু করে দিল। কিন্তু মোর্শেদ সাহেব সেই আড্ডাতে প্রপারলি কথা বলতে পারছিল না। জাহিদ নামে একজন লোক আসে, সে ঘুমিয়েছিল,
সে হচ্ছে সম্পর্কে ফারুক সাহেবের শ্যালক। তো জাহিদ সাহেব চিটগং থেকে ডিরেক্ট মধুপুর আসে দেখে তাকে সে অনেক টায়ার্ড ছিল, সে একটা রুমে ঘুমের রেস্ট নিচ্ছিল। হঠাৎ করে সে ওই আড্ডার মাঝখানে চলে আসে, বলে ও আমি কি দেখলাম, এই মোর্শেদ ভাই, দুলা ভাই আমি কি দেখলাম এটা? বলে কি হয়েছে জাহিদ, তোমার কি হলো? বলে আমি রুমের মধ্যে বাথরুম ঘুমাইছিলাম, হঠাৎ করে ঘুম ভাঙলো, বাথরুমে গেলাম, বাথরুম দিয়ে দরজা লক করে মাথা ঘুরাতে দেখি একটা মানুষ পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। ওই রুমটা ছিল ওই রুম থেকে অন্য রুমে, পাশাপাশি রুম হলে একটা কথা ছিল রাসেল ভাই, অনেক অন্য রুমে। তো মোর্শেদ সাহেব বলে যে কি বলো আবল তাবল কথাবার্তা? বলে হ্যাঁ। তখন ফারুক সাহেব বলে, তখন মোর্শেদ সাহেব একটু আগ্রহ পেয়ে যায় যে আমি যে ঘটনা দেখলাম সেটা আসলে সত্য। বলে না না না, অনেকবার আশ্বস্ত করার চেষ্টা করে, ভাই আমি এই বাংলো 1 বছর আগে বানিয়েছি, আমি প্রতি মাসেই বাংলোতে আসি, কোনো উল্টাপাল্টা হলে তো আমি বুঝলাম। অনেকক্ষণ আশ্বস্ত করার পর সবাইকে আবার ওই বারবিকিউ খাওয়ার দিকে নিয়ে যায়। এমন সময় ভেতর থেকে একটি মহিলা চিৎকার দেয়, উনি হচ্ছে মোর্শেদ সাহেবের স্ত্রী। দৌড়ে সবাই ঘরের কাছে যায় এবং মোর্শেদ সাহেবের স্ত্রী মানে ঘামতে ঘামতে কান্না করছে, এত শীতের মধ্যে মহিলা ঘামছে। কি হলো? বলে আমি রুমের মানে বাথরুম খুললাম, বাথরুম খুলে দেখি যে একটি হাত মানে ফ্লোর থেকে একটি হাত বেরিয়ে আসে এবং বেসিন থেকে অঝরে রক্ত করতে। এইগুলি কি আমাদের মানে হ্যালুসিনেশন? এরকম কি আজও ঘটতে পারে? এটা তো রিয়েল, এটা আমার রিয়েল, মানে এখানে কেউ ঘুমন্ত অবস্থা নাকি স্বপ্ন দেখছে না, এটা কি হতে পারে? ওনারা সবাই মডার্ন ফ্যামিলি মানুষ, কিন্তু এসব জিনিস কখনো ফেস তো বেঁকে কখনো চিন্তা করেনি। তো তিনজন এরকম ঘটনা ডিসক্রাইব করার পরে তাই সবাই ডিসিশন নেয় ওই জায়গা থেকে চলে যাবে এবং ফারুক সাহেবকে ফোর্স করতে থাকে যে আমাদেরকে ঢাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। মোটামুটি সবাই গাড়ি নিয়ে যায়। তো ওনারা ডিসিশন দেন না আমরা এখনই চলে যাব। তো ফারুক সাহেব বলেন না, আপনারা মানে কোনোভাবে আজকে রাতটা কাটান, ভোরবেলা যান, এখন তো অনেক রাত হয়ে গেছে, রাত তো 10টা 11টা বাজে। বলে না আমরা এখনই চলে যাব। তো ওই দিন রাতটাতে আর কেউ ওখানে থাকলো না, যে কয়জন গেল ফারুক সাহেবের ফ্যামিলি ছাড়া বাকি সবাই ঢাকায় চলে আসে। খালি ফারুক সাহেব আসেন, কারণ উনি প্রতি মাসে ওই জায়গায় যান রিল্যাক্স করবার জন্য। ওনার কাছে জিনিসগুলো বিশ্বাস হয় না, কারণ উনি অনেক একদম খুব ভালো পজিশনে, ব্যাংকের একটা ভালো পজিশনে আছে, প্লাস মডার্ন একজন ফ্যামিলি, ওনার 1 ছেলে 1 মেয়ে, ওনার বয়সও 50 আপ। তো উনি এত কিছু চিন্তা করেনি যে আমার বাংলাতে এরকম হয় না, ভুয়া কথাবার্তা, এটা ওদের মনের ভুল হতে পারে। কিন্তু কথা হচ্ছে রাসেল ভাই, মনের ভুল তো একজনের হতে পারে, 3 জনের না। তো উনি ওই দিন ঘুমিয়ে পড়ে। পরের দিন রাতের ঘটনা, সবাইকে উনি ঢাকায় পৌঁছে দেন। তো উনি বাংলাতে থাকার পরের দিনের ঘটনা বলছি। রাত তখন 12টা বাজে, টিভি দেখতে দেখতে সবাই মানে রাত 12টা বাজে ফেলে। তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। তো ছেলে মেয়ে যারা ছিল ড্রয়িং রুমে, তারা ওখান থেকে তাদের নিজেদের রুমে চলে যায় এবং সে তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। গভীর রাত, হঠাৎ করে ঘুম ভেঙে উনি ওয়াশরুমের দিকে যায়। ওয়াশরুমে গিয়ে দেখে যে কেমন একটা মানে আতঙ্ক লাগছে ওই বাসার ভিতরে, কিন্তু সে কিছু দেখছে না। সে দারোয়ানকে ডাকে, এই দারোয়ান সবকিছু ঠিক আছে? দারোয়ান বলে স্যার সবকিছু ঠিক আছে। সে আবারও ঘুমিয়ে পড়ে, মানে আশ্বস্ত হয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাত ঠিক 1 ঘন্টা উনি মানে ঘুমিয়ে পড়েননি, কিন্তু দরজার সাউন্ডটা প্রপারলি পেলেন, মানে ওনার ঘুমটা অত গভীর ছিল না। দরজা খুলেই বলে কে? ভেতর থেকে জিজ্ঞেস করলেন কে? দরজার ওই পাশ থেকে বলছে স্যার খোলেন, আমি দারোয়ান। দরজা খুলে দারোয়ানকে বলে কি হলো? স্যার আপনারা এখান থেকে তাড়াতাড়ি চলে যান, আপনাদের সামনে বিপদ। মানে? বলে স্যার দেখলেন না 2 দিন ধরে কি হলো, গতকালকে কি হলো, চলে যান স্যার, থাকেন না। কি বলতো সাবল তাবল? স্যার হ্যাঁ আপনারা চলে যান। তো উনি ভিতরে গেলেন, ওনার ওয়াইফকে অনেক জোরে জোরে ধাক্কা দিয়ে উঠানোর চেষ্টা করলেন, কিন্তু ওনার ওয়াইফ জাগলো না। এরকম কি হয়? নিঃশ্বাস নিচ্ছে, লাংস প্রপারলি মানে ঘুমাচ্ছে মানুষটা, কিন্তু উনি জাগছে না। কারণ কি? ওনার ছেলের রুমে গেল, ছেলেকেও মানে এক প্রকার উঠিয়ে ফেললো ঘুম থেকে, ঘুমন্ত অবস্থায় উঠিয়ে ফেললো, কিন্তু ছেলে চোখ খুলছে না ঘুম থেকে, তোর জাগছে না। উনি আবার দারোয়ানকে ডাক দিল, এই দারোয়ান এদিকে আসো, আমার ওর কেউ যাচ্ছে না। কেন স্যার? এই তুমি না বললা বিপদ। কখন স্যার? আপনি স্যার অনেক টেনশন আছেন, আপনি গিয়ে ঘুমান। বলে তুমি এই মাত্র এসে বললা আমাকে যে প্যাক করতে, এখনই চলে যেতে বললা। স্যার আপনি অনেক টেনশনে আছেন, আপনি গিয়ে ঘুমান। পরের দিন উনি রিস্ক না নিয়ে ঢাকায় চলে আসেন। রাত্র ভাই 1 মাস পরে উনি খবর পায় যে ওনার যে দারোয়ানটা ছিল সেই দারোয়ানটা আর নাই। যেহেতু ওনার ওই বাংলোর দারোয়ান, এটা ওনার কর্তব্য,
সে ঢাকা থেকে এক মুহূর্ত দেরি না করে ডিরেক্ট মধুপুর চলে যায়। সেখানে গিয়ে দেখে এক মানে ডিফারেন্ট অবস্থা, পুলিশ সবাই মানে এলাকার লোকজন সব জড়ো হয়ে আছে। ঘটনাটা সিম্পল না। উনি জিজ্ঞেস করলেন কেয়ারটেকারকে, কি হয়েছে? কেয়ারটেকার বলল, স্যার আমি তো আপনারা তো ছিলেন গতকালকে আমি গেছিলাম একটু বাড়ি থেকে আজকে সকালবেলা এসে দেখি দারোয়ান দরজা খুলে না, গেট খুলে না। আমি অনেকক্ষণ দরজা ধাক্কাধাক্কি করার পরে মেইন গেট না খোলার কারণে দেয়াল টপকে ভিতরে গিয়ে দেখি স্যার এই লাশ পড়ে আছে। লাশটা এরকম, একটা দুই হাত, ওনার মানে বডির সাথে দুইটা হাত নাই, দুইটা পা নাই, কিন্তু হাত পা গুলা বারান্দা পড়ে আছে আর পুরা ডেড বডিটা উপরে ভেসে উঠে আছে। তো এই ঘটনা দেখার পরে এলাকার লোকজন উনি জড়ো করেন এবং মোটামুটি ফারুক সাহেব চিন্তা করে যে না, এই বাড়ি আর রাখা যাবে না, কষ্ট হলে এই বাড়িটা বিক্রি করতে হবে। তো এরকম ঘটনার চিন্তা করলো, কারণ উনি যখন এই বাংলোটা তৈরি করে তখন 7 পাকে বেঁধেই মানে হুজুর দিয়ে এনে মুলাদ করেই বাড়িটা তুলেছেন। এরকম সমস্যা থাকবার তো কথা না, তারপরে উনি ডিসিশন নেন আমি বাড়ি বিক্রি করে দিব, এই বাংলো বিক্রি করে দিব। ওনার এই শখের বাংলো বিক্রি হয় 5 বছর পর। এখনো সেই হদিশ পাইনি কেন ওই ঘটনাগুলো ঘটেছিল। তারপরও মাঝে মধ্যে তার চিন্তা হয় রাসেল ভাই। এই ছিল ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আলিফ। আমরা চলে যাবো একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো একটু পরেই। হ্যালো, আসসালামু আলাইকুম রাসুল ভাইয়া, আমি ইকরা বলছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আজকে আমি আপনাদের সাথে যে কাহিনীটা শেয়ার করবো সেটি আমার লাইফে ঘটে যাওয়ার একটি কাহিনী, যা ঘটার পরে আমার লাইফের প্যারানর্মাল স্টোরির প্রতি আমার চিন্তা ভাবনায় পাল্টে গেছে। কারণ আগে আমি এগুলোতে মোটেও বিশ্বাস ছিলাম না। তো মেইন দিকে আসি, 2013 সালের নভেম্বর মাসের দিকে আমরা বাসা চেঞ্জ করি। আর ক্যান্টনমেন্ট সংলগ্ন মিরপুরে একটি এলাকায় আমরা বাসা নেই। তো আমাদের এলাকাটা ছিল এমন যে আশেপাশের বাসাগুলি বেশ পুরানো, আর আমাদের বাসা ঠিক ছিল নতুন। তো আমরা বাসায় উঠি। বলে রাখা ভালো যে আমাদের পরিবারে আমি, ওর আব্বু আম্মা, এটা আমার ভাইয়া আর আমি একা রুমে শুতাম। তো ফার্স্ট টাইম বাসা ওঠার পর আমি এটা খেয়াল করি যে আমার হাতে ঘুম আসতো না। আমার আগে আমি অনেক আগের ঘুমিয়ে পড়তাম, কিন্তু এই কয়েকদিন আমার ঘুম আসতো না। তখন বিষয়টা কার সাথে ক্লিয়ার করি না। আর আমি জানতে পারি সবাই ঠিক বলে ঘুম আসছে, কিন্তু আমার এমন হচ্ছে। তো আমি ভাবি যে হয়তো বা পরিবেশের পরিবর্তনের কারণে এরকম বিষয়টা হচ্ছে। তো একদিন এমন হয় যে আমি রাতে শুয়ে আছি আর আমার মনে হলো যে আমার পাতে থেকে দোষীও। আমি তখন ভাবলাম যে আমি কি রুমের দরজা লাগাই নেই, তাহলে কি হলো? আমি ভাবলাম যে হয়তো বা লাগাই নেই, ভুল হয়েছে। তো আমি পাশে ঘুরে তাকাই রেখে গেছি, সেখানে কেউ নাই। তো আমার জিনিসটা অবাক লাগলো, কারণ আমি পুরো ফিল করতে পারলাম এরা পাশে এসে তো বসতে। তো এরকম অনেক অদ্ভুত কাহিনী ঘটতো, কিন্তু আমি এগুলাকে দেখতে আর পাত্তা দেই নাই। একদিন যেমন আমি গান শুনছি, গান শুনতে শুনতে জানলার কাছে আসার পরে আমি দেখলাম যে আমার জানলার পাশের বাসার ছাদ, ওইখানে দেখলাম যে একটা মহিলা দাঁড়িয়ে আছেন, কালো শাড়ি পরে, আমার দিকে তাকায় আছে। তো এত রাতে আমি ভাবলাম যে কি ধরো সম্ভব, 2টা-2:30 মতো বাজে। তো আমি ভাবলাম যে দরকার আছে কোনো বাসার। তো আমি পর্দাটা লাগিয়ে আমি সরে গেলাম ওখান থেকে। তো এরকম হতো। তো মাঝে মধ্যে এমন হতো যে আমি শীতের সময় তো প্যান্টটা নষ্ট থাকতো, আমি রাতে শুয়ে আছি আর আমার মনে হচ্ছে যে আমার পাশে কোনো একটা সাউন্ড হচ্ছে। তুমি সাউন্ডটা শুনতাম। এটা এমন ফিল হতো যে পানিতে কোনো কিছু ফেললে অনেক উপর থেকে কোনো কিছু করে যেরকম একটা সাউন্ড হয়, সেরকম সাউন্ড একদম ক্লিয়ারলি এন্ড কন্টিনিউসলি হইতে থাকতো আমার কানের পাশে। বাট আশেপাশে কোনোখানে না, আমার ক্লাসরুমের আমার এমন কিছু না, আমার কানের পাশে এটা হইতো। আর এটা হলে আমার কাকে একটা স্মেল লাগতো, যে ডাক দিনে কোনো পশু পাখি মরে পচে থাকলে যে আমাদের স্মেল আছে, জঘন্য একটা বিশ্বগন্ধ ওইটা আসতো। তো আমি এটা অনেকদিন চেক করছি আর আমার অনেক খারাপ লাগতো এটা। তো এরকম হওয়ার পরে আমি এগুলো ইগনোর করার চেষ্টা করতাম। আমি মানতাম না যেমন এটা কোনো খারাপ কিছুর জন্য হচ্ছে। তো একদিন আমার কি হলো, রাত্রেবেলা আমার ঘুমাচ্ছে না, তো আমার পানির পিপাসা লাগলো। তো আমি বাইরে পানি খেতে নামার জন্য খাটের খেতে নামলাম। তো ওই দিন হঠাৎ আমি বুঝলাম না, আমি খাটের খেতে নামার পরে আমার পায়ের নিচে মনে হচ্ছে যে হাড় কোনো বিপদ। আরে আমি ফ্লোরে পা দিচ্ছি না, আমি কোনো কিছু হাড্ডির উপর পা দিচ্ছি, এরকম লাগছিল। আমার জিনিসগুলা অনেক বেশি লাগতেছিল, কিন্তু আমি তাকানোর পরে দেখি যে সেখানে কিছুই নেই। আমি তো এইটা হয়তো বা ভুল ধারণা আমার। তবে দরজা খুললে আমি যে রুমের থেকে বের হতে যাবো, সেই সময় আমার মনে হলো যে আমার জোরে কিছু একটা ছেলে ধাক্কা খেলাম। তো আমি বুঝলাম না যে কিছু ধাক্কা খেলাম। তো মনে হলো যে ওখানে একটা মানুষ ছিল, বাট আমি তাকিয়ে দেখি যে নৌকা। তারপরে আমি টেবিলের দিকে আগানোর সময় দেখি যে টেবিলের এখানে একটা মানুষ অলমোস্ট ঠিক বা 7 ফিটের মতো এরকম হবে
দাঁড়িয়ে আছে এন্ড হোয়াইট কালারের ড্রেস পরা, এতটুকু বুঝতে পারছি আমি। এরপরে আমি ভাবলাম যে আমার বাসায় তো এরকম কেউ নাই, তাহলে কি আসলে, আমি লাইট জ্বালালাম কিন্তু ওখানে কেউ নাই। তো আমি জিনিসটা খুব ভয় পেলাম, কারণ আমি স্পষ্ট দেখি সেখানে কেউ আছে। এরপরে আমি লাইটটা অফ করে রুমের ভিতরে ঢুকে যেতে গেলাম। আমি পানি খাই নাই, তবে ধীরে ধীরে ঢুকতে কি এমন সময় আমার ঘাড়ে কেটে নিয়ে হাত রাখলো অনেক জোরে, অনেক ব্যথা পাইছে, অনেক শক্ত একটা হাত দেখার পরে আমাকে বললো যে এখানে এসেছিস কেন। তো আমি জিনিসটা এত পরিমাণে ভয় পেলাম, কারণ গলাটা আমার কাছে নুন ছিল না, এটা কি মানে ফিমেল না মেল আমি বুঝলাম না। তো এরপরে আমরা মাথায় কোনো কিছু কাজ করছি না, আমি সেম কেস এখানে পড়ে গেছি। তো পরের দিন আমার আম্মু পরে নামাজ পড়তে ওঠার পরে আমাকে দেখে যে আমি দরজার সামনে হেলসেস পড়ে আছি। তো ডাক্তার ডাকা হলো, ডাক্তার ডাকার পরে ডাক্তার বললো কিছু ওষুধ দিল, আমি বললো যে মেন্টাল কোন একটা প্রেশারের জন্য এরকম হয়েছে। তো আমি সবার সাথে কাহিনীটা শেয়ার করলাম, সব প্রতিদিনের কাহিনী শেয়ার করলাম। তো কেউ বিশ্বাস করতে চাইলো না। অনেকটা আমাকে সান্ত্বনা দেওয়ার মতো হুজুর ডাকা হলো, যে যাতে হুজুর এসে বলতে পারে যে না এমন কিছুই না। তো হুজুর এসে বললো যে এখানে আমাদের বাসার প্রতি একটা কোনো কিছু অনেক খারাপ কিছু একটা ভয় আছে, সেটা আমার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, স্পেশালি আমার রুমে সেটা আছে, আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে না। আমি ইগনোর করেছি দেখে এটা ওই দিন আমার উপরে অনেক খারাপ ভাবে অ্যাটাক করার চেষ্টা করে। তো এটা বলার পরে হুজুর আর কিছু বলে নাই, আমি বলে যে তার উপর যত শীঘ্র সম্ভব বাসাতে চেঞ্জ করার জন্য। তো আমার আব্বু এলাকার লোকজনের সাথে কথা বললো, কেয়ারটেকার সাথে কথা বললো। তো জানা গেল যে ওই এলাকায় আগে বিহারি আর পাকিস্তানিরা থাকতো। তো ওরা আগে লোকজন মেরে মেরে, ওখানে একটা কুয়া ছিল একদম আমাদের বাসার নিচে একটা কুয়া ছিল, আইন সেখানে ফেলা হতো। তো 1972 সালের দিকে ওখানে অনেক হাড্ডি গুড্ডি পাওয়া গেছে। তো এরপরে আর এখানে কোনো বাসা হয়নি, জমিটা ফাঁকা ছিল। কয়েক বছর আগে আমাদের বাড়ি এলো, এখানে একটা আমাদের বাসাটা বানায়, সেখানে আমরা ছিলাম। আমাদের রুমের উপরে স্পেশালি আমার রুমের উপরে স্পেশালি এই দিনের অনেক সমস্যা ছিল, এই জন্যই ওই এলাকার অন্যান্য লোকরা ওখানে বাসা বানান দেয়। তো এরপর আমরা জানার পর আমরা বাহিরে চলে যাই। এটাই ছিল আমার কাহিনী আসল ভাড়া কি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, পরবর্তী ঘটনায়। আপনার নামটা বলবেন, আপনার পরিচয় দিবেন এবং তারপর আপনার ঘটনাটা প্লিজ শুরু করবেন। হ্যালো 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 ডিয়ার এসি, আমি রবিন বলছি, কিরিরা তালতলা মার্কেট থেকে এসেছি। তো আজকে আমি যে কাহিনীটা বলবো, এটা গত বছরে আমার কাছের একটা ফ্রেন্ড, নাম তার আরিফ। ওর চাচা গত বছরে মারা যায়। তো লাস্ট নিয়ে যেতে হবে আমাদেরকে কুমিল্লা। তো আমরা যাই, একটা ট্রাক ভাড়া নিই। তো ট্রাকে ওরা আব্বু আম্মু ওর চাচা যারা তো সবাই ওই ট্রাকে উঠে। আমি, আরিফ আর লেমু আর আমার তুফি, তারা একটা গাড়িতে। তো আমরা যাই, কুমিল্লা যাই। যে যাওয়ার পথে আমাদের কোনো অসুবিধা হয়নি, আমাদের যেতে যেতে প্রায় বিকাল হয়ে যায়, আমরা সন্ধ্যার দিকে। তো আমরা ঢাকা থেকে আমরা একটা জানাজা পড়ে যাই। এটা হচ্ছে ঢাকা যে আত্মীয় স্বজন ছিল তারা একটা জানাজা দিই, আর বাড়িতে যারা জানাজা হয় মোট 2টা। তো যাক, ওইখানে একটা অসুবিধার কারণে লাশ দাপন দিতে একটু লেট হয়ে যায়। তো লাশ দাপনের কাজটা শুরু হতে প্রায় 8টা 8:30 হতে বাজে। আমরা 9টার দিকে রওনা দিই। তো ওদের আব্বু আম্মু আমাদেরকে আস্থা দিতে চাচ্ছিল না। তো আমরা খুব রিকোয়েস্ট করে বললাম যে আমাদের খুব যেতে হবে, ইমার্জেন্সি কাজ আছে। তো আমরা রওনা দিই। তখন বেজে মাত্র 9টা। তো আমরা যখন রওনা দিই, গাড়ি যখন আমরা বাড়ি থেকে বের হই, একটু পরে আমরা দেখি যে প্রায় 7 ফুট লম্বা, মানে এরকম হবে 6.5-7 ফিট লম্বা এরকম একটা লোক আমাদের রাস্তার অপর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তার মানে পিছন সাইডটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সামনের কোনো সাইড দেখতে পাচ্ছি না। তো আমরা আমার ফ্রেন্ডকে বলি যে তুমি কি কিছু দেখছো? ও বললো যে যাই দেখছো চুপ থাকো, কোনো কিছু বলা দরকার নেই, এরকম অনেক কিছু ঘটতে পারে, তো শুধু সামনের দিকে তাকায় থাকো আর কোনো কিছু বলার দরকার নেই। তো আমরা সামনের দিকে যাই। আমরা যখন যাচ্ছি তখন আমরা দেখি মানে এরকম আমাদের অনেকগুলি সামনে দেওয়া হঠাৎ করে একটা বিড়াল দৌড় দেয়। তারপর কিছু মানুষ দেখি আমরা, যেগুলি মানে দাঁড়ায় থাকে, লড়ে না, শুধু দাঁড়ায় থাকে সাইড জানা। এর ভিতরে আমরা কিছু দূরের সামনে আগানোর পর আরেকটা আমরা সবচেয়ে বেশি ভয় পাই যেটাতে, এটা হচ্ছে একটা লোক রাস্তার এক সাইড দিয়ে হাত ইশারা দিয়ে আমাদেরকে গাড়ি থামাতে বলে। তো আমি ফ্রেন্ডকে বলি যে গাড়ি থামাও। তো বললো যে না, গাড়ি থামানো যাবে না, এখানে কোনো অসুবিধা হতে পারে, তো গাড়ি থামানো যাবে না। আমি বললাম যে না, ওই লোকটা হয়তো কোনো বিপদে পড়ছে, গাড়িটা থামাও। তো বললো যে না, তুমি চুপ থাকো, আমি গাড়ির টান দিই। তো উনি ওইভাবে যেভাবে হাতটা রেখেছিল ঠিক ওইভাবেই হাতটা রেখেছে। তো আমার ফ্রেন্ডটা গাড়ি থামাইলো না।
নেক্সট স্টেপ আমরা একটা ব্রিজ পার হব। তো ব্রিজের একটা একদম মিডল পয়েন্টে মানে আমাদের ডাইন সাইডেও জায়গা নেই, বাম সাইডেও জায়গা নেই। যদি আমরা গাড়িটা দিয়ে আগাই তো ওই লোকটার শরীরে লাগবে মাস্ট। তো আমার ফ্রেন্ড আবার খুব পাকা ড্রাইভার ছিল, তো হরেন দিচ্ছে, ওই লোকটা ছড়ছেই না কিছুতে। কিন্তু সবচেয়ে একটা অবাক করার বিষয় হলো যে আমাদের গাড়ির যখন হেডলাইটের আলোটা যখন ওনার উপরে পড়ে, ওনার ব্যাক সাইডে যে একটা শ্যাডো থাকবে ওই শ্যাডোটা ছিল না। তো আমি ফ্রেন্ডকে বলি যে বন্ধু এটা তো মানুষ না, এটা হয়তো বা কোনো একটা খারাপ কিছু হবে, তুমি এর উপর দিয়ে চলে যাও। তো বলো যে তুমি নাকি পাগল নাকি, এটা অ্যাক্সিডেন্ট হইতে পারে, সামনে হচ্ছে নদী, যদি ব্রিজ ভেঙে পড়ে যায়। তখন বললাম যে তাহলে তুমি এখন কি করবে, এখন তো সামনে আগানো যাচ্ছে না, লোকটা তো সরছে না। তো বলে যে দাঁড়াও, তুমি খালি চুপ করে বসে থাকো, আল্লাহরে ডাকো, আর বাদ বাকিটা আমি করছেন। তো অনেক কষ্ট করে আস্তে আস্তে করে গ্লাস দুশোরে গ্লাস ভেঙে দিয়ে তারপর আস্তে আস্তে ওইটা বের হলো। তো এখানে কোনো সমস্যা হয়নি। তো মানে ওরা আমাদের ভয় দেখাইলাম চেষ্টা করলো, কিন্তু আমাদের কোনো এমনিতে কোনো ক্ষতি করেনি। তো আমরা যাই একটা বাজারের এলাকায় যাই, ওইখান থেকে আমরা এক প্যাকেট সিগারেট নিই। তো সিগারেট নিয়ে আমরা উঠে, তো মানে আমরা সিগারেটটা নিলাম এই কারণে যে জাস্ট ধরিয়ে রাখবো এটা, জাস্ট আমরা যাতে ভয় পাচ্ছি আগুন দেখলে নাকি ওই খারাপ কোনো কিছু এগুলো আমাদের কাছে আসবে না, এর জন্য আমরা ওই আগুনটা জ্বালায় রাখার চেষ্টা করতেছি। তো আমরা যাই, আল্লাহর মতো কোনো সমস্যা হয়নি। পরবর্তীতে আমরা একটা পাম্পে যাই, গ্যাস নেই। গ্যাস নেওয়ার পর আমরা ওনাকে বললাম এই ধরনের কাহিনী। তো ওনারা বললো যে আপনারা লাস্ট দেখে আসতেন, আপনারা গোসল করে আসলেন না কেন? তো আমরা বললাম যে শীতকালে আমরা কিভাবে গোসল করি। তো বললো যে এই টাইপের আপনারা কিছু সুরা টুরা পরে আপনারা যা পারেন আল্লাহর নাম নিয়ে আপনারা যেতে থাকেন। তো আমরা যাচ্ছি। তো আমাদের এখানে আরেকটা কথা বাকি আছে, এটা হচ্ছে যে এখানে কুমিল্লার থেকে আসতে কিন্তু দুইটা রাস্তা, একটা হচ্ছে শর্টকাট রাস্তা, ওই রাস্তাটার নামটা আমি সাথে মনে নেই, আরেকটা হচ্ছে যে কুমিল্লা ক্যান্টনমেন্টের দিক দিয়ে। শর্টকাট যেটা দিয়ে আসা যায়, এটা দিয়ে যদি আমরা আসতে যাই এখানে হচ্ছে ডাকাতের ভয়, আর ক্যান্টনমেন্ট দিয়ে এটা এখানে অনেক গাড়ি ঘোড়া যায়, এখানে আর কোনো সমস্যা হয় না। তো আমরা ওই লং, যেহেতু রাত্রে আমরা ওই লং পথটা বেছে নেই, ক্যান্টনমেন্ট দিয়ে আমরা আসি। তো এখান দিয়ে আসি ভাই, আমরা খুব গাড়ি আসতে চালাচ্ছিলাম কারণ রাত্র তখন বাজে 72 আপ। ওইখানে ট্রাকগুলো চলছিল, ট্রাকগুলো খুব স্লো, একটা পর একটা ট্রাক। আমরা ট্রাকগুলো ওভারটেক করতে মানে অসুবিধা হচ্ছিল আর কি। আমরা যেহেতু এত ভয় পাচ্ছি সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি। তো এখানে মেইন রাস্তায় কোনো প্রবলেম হয়নি। তো আমরা যাচ্ছি খুব ভালোভাবে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে আমরা দুইজন একসাথে যে জিনিসটা দেখতে পেলাম যে এটা হচ্ছে একটা ওই মেঘনার যে টোল ব্রিজ, এই টোল ব্রিজটা আমরা দেখতে পাই। তো ওইখানে টোল ব্রিজটা দেখে, ওই টোল ব্রিজের দুইটা রাস্তা, একটা হচ্ছে বামে আর একটা হচ্ছে সোজা। তো বামে দিয়ে কিছু ট্রাক আমরা দেখি আর সোজা একটা বাদ যায়। তো আমরা ভাবলাম যে আমরা তো যেহেতু বাম সাইডে ছিলাম, তো ট্রাকের পিছনে পড়লে আমাদের লেট হয়ে যাবে, তো আমরা ডান সাইডে নেই। ডান সাইডে আমরা নিতেই একটা বিকট শব্দ, তখনই আমাদের মানে আসলে সেটা কি আছে দেখি যে কিচ্ছুই না, সামনে একদম ফাঁকা আর কিছু ট্রাক সামনে। আমাদের তখনই চেষ্টা আছে যে এটা কোনো টোল না, আমাদের গাড়িটা বেশ কিছু অংশ মার খায়। তো আমরা চলতে থাকি। তো আমরা এলাকায় আমরা আরো আস্তে গাড়ি চালাই। তো আমরা যখন বাসা আসি তখন রামপুরা গাড়ি রেখে আমি যাই বাসায়, আমার বাসা। তখন আমার রাত বাজে 2:30টার ওপরে এরকমই হবে। তো আম্মু আমাকে বললো যে তুই লাশ দেখে আসছ বা লাশ দাপন করে আসছস, তুই এখন গোসল করে তারপর শোক। যেহেতু শীতকাল ছিল আর পানিও গরম করতে অনেক সময় লাগছিল, তো আমার শরীর খুব টায়ার্ড ছিল, তো আমি পানি গরম করতে মানা করে বললাম যে না কিচ্ছু হবে না, আমি সকালে গোসল করবো। তো আমি যখন রাত্রে ঘুমাইতে যাওয়ার সময় আমি দেখলাম যে আমি জাগ না, মানে আমি একদম জাগ না, কোনো কিছুই না। কিন্তু তারপর দেখলে আমার পুরো শরীর, হাত পা কিছু যেন একটা ভর করে, মানে হাত পা আমাকে জাপটা মারা ধরে রাখছে। আমি চিল্লানোর চেষ্টা করতেছি কিন্তু আমার মুখ দিয়ে কোনো সাউন্ড বেরোচ্ছে না, আমি লড়তে পারতেছি না। তারপর এরকম মানে কত সেকেন্ড হইতে এটা আমি সঠিক বলতে পারবো না, কিন্তু আমার দম একদম পুরো বন্ধ হয়ে রাখছে, এরকম অবস্থা। তো এই ছিল আর কি আমার কাহিনী। তো এর বিষয়ে আমি, এটি আমার সবচেয়ে ভয়াবহ কাহিনী। এটা হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমাদের একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। কথা না বাড়িয়ে আমরা সরাসরি আবারও পেয়ে যাচ্ছি ঘটনায়। আমাদের সাথে রয়েছেন আরো একজন ব্যক্তি, তার কাছে তার জীবনের ঘটনা শুনবো। তবে সবার আগে জানতে চাইবো আপনার পরিচয়। ধন্যবাদ রাখির ভাই। আমি শোভন দেবনাথ, আমি আসছি মহাখালী থেকে এবং আমার গ্রামের বাড়ি
বাগেরহাট জেলার ষাটখোলা গ্রামে। আমি আমার ছোটবেলায় একটা গল্প সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমি ক্লাস 7-এ যখন পড়তাম তখন আমি রাত 12টার দিকে দাঁত ব্রাশ করতে বাইরে যেতাম রাতের খাবার খাওয়ার পর। প্রতিদিনের মতো সবার সাথে রাতের খাবার শেষ করার পর আমি বাইরে যাই দাঁত ব্রাশ করার জন্যে। আমি বলে রাখা ভালো যে আমার বাড়ির পাশে একটা বাড়ি রয়েছে এবং ওই বাড়ির ঢোকার সময় দুই পাশে ঘন ঝোপঝাড় রয়েছে এবং ওই ঘন ঝোপঝাড় থাকার কারণে ওই ভিতর দিয়ে যাওয়ার সময় রাত্রেবেলা খুব ভয়ের মতো অবস্থা তৈরি হতো। এখন ওই দিনও আমি ওই একই রকমভাবে ওই বাড়ির ঢোকার জন্যে দাঁত ব্রাশ করতে করতে হাতে একটা টর্চ নিয়ে যাই এবং ওই দিন যাওয়ার সময় আমি লক্ষ্য করি ভিতর দিয়ে যাওয়ার সময় আমি লক্ষ্য করতে থাকি যে কিছু একটা হঠাৎ করে নড়ে উঠলো যেন বাগানের ভিতর দিয়ে। বোন আমি দেখতে পাই যে কেউ একটা যেন সাদা শাড়ি পরা আমার দিকে যেন তাকিয়ে আছে এবং আমি তাকিয়ে দেখি যে সে আমার দিকেই তাকানো এবং আমি তখন আমার টর্চটা জ্বালাতে যাই। টর্চটা জ্বালাতে গেলে আমি দেখতে পাই যে আমার টর্চ তখন আর জ্বলতেছে না, কিন্তু সেই মহিলাটি আমার দিকে যেন অগ্রসর হচ্ছে আস্তে আস্তে। এই অবস্থায় আমি আবারও আমার টর্চটা অন করতে চাই, কিন্তু আমার টর্চটা তখনও জ্বলে না। তার কারণে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং আমি যখন দেখি যে তারপর ওই মহিলাটি আমার দিকে যেন আরও এগিয়ে আসছে। মহিলাটি কাছে আসার পর আমার তার ফেসটা দেখতে পাই এরকম যে ধোঁয়াশা মতো অবস্থা এবং তার চোখগুলো দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে এরকমভাবে এবং তার নিচের দিকে আমি দেখতে পাই না, যার কারণে আমি ওইটার সামনে দিয়ে দেখার পর আমি সাধারণত প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং আমার সেন্স ওখানেই হারিয়ে ফেলি। আমি 2-3 ঘন্টা পর সবার কাছ থেকে শোনা যে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম এবং অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর সবাই 2 ঘন্টা পর আমাকে প্রায় খুঁজতে যে ওখানে পাইছিল এবং আমি কাদার পাশে পড়েছিলাম, আমার চারিদিকে কাদা লাগানো ছিল, যার কারণে আমার অবস্থা খুবই খারাপ অবস্থা ছিল এবং তখন আমাকে স্যালাইন দেওয়া হয়েছিল। স্যালাইন দেওয়ার পর আমার জ্ঞান ফেরার পর সবার কাছে শুনতে পাই যে আমি ওখানে পড়ে গেছিলাম, কিন্তু সবাই অনেক ডাকাডাকি করার পরেও কেউ আমাকে খুঁজে পাচ্ছিল না। তো এক পিসি আমাকে দেখতে পাই যে ওই অবস্থায় পড়ে আছি এবং আমার হাতের লাইট ওখানে ভাঙা অবস্থায় পড়ে আছে। তখন আমি তারপর সবার সাথে বলি যে আমি এই অবস্থায় এরকম দেখছি। সবাই তখন ওখানে যেয়ে দেখে ওই রাত্রিবেলাতেই সেখানে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু পূর্ণিমার আলো ছিল এবং কিছুই সেখানে ওরকম কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু সবাইকে বোঝাতে চাইছি যে এটা যে সামনে থেকে ফেস না করা গেলে আসলে ভয়ের কিছু যদি কেউ সামনে থেকে রিয়েলি না ফেস করে তাহলে সে বুঝতে পারবে না ব্যাপারগুলো কতটা ভয়ানক হতে পারে। আমি দেখার পর ওই অবস্থায় থাকার পর আমি কয়দিনও ওই অবস্থায় খুব দুর্বল শরীর নিয়ে কাটাই এবং আমার অনেক জ্বর আসে। তারপর আমি আস্তে আস্তে ভালো হয়ে উঠি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। একে একে সব ঘটনাই আমরা শুনে ফেললাম।